টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো এন্ড ওয়েলকাম সকলকে টিউটোপিয়ার ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের জিওগ্রাফি দিদি কাম জিওগ্রাফি মেন্টর সুস্মিতা ম্যাম থাকছি তোমাদের সাথে আরো আরেকবার প্রশ্নোত্তর আলোচনা পর্ব নিয়ে, যেখানে আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর খুব ইম্পর্টেন্ট একটা টপিক, অর্থাৎ একটা চ্যাপ্টার যার নাম মেঘ বৃষ্টি। এই মেঘ বৃষ্টি চ্যাপ্টার থেকে আবারও আমরা আলোচনা করব যে কত রকমের প্রশ্ন উত্তর আসতে পারে সেই সম্পর্কে। অর্থাৎ এই মেঘ বৃষ্টি চ্যাপ্টার থেকে আমাদের যতগুলো প্রবাবল প্রশ্ন আসা সম্ভব আমরা সেগুলো সম্পর্কে আলোচনা করব। কিন্তু এই প্রবাবল প্রশ্নগুলো আলোচনা পর্ব শুরু করার আগে আমাদের কি জানতে হবে যে এই অধ্যায় থেকে আমাদের কি কি মার্কস ডিভিশনের প্রশ্নগুলো আসে, তাই তো? তারপরে তো আমরা সেগুলো সম্পর্কে আলোচনা করব, তাই না? চলো একবার দেখে নি। এই অধ্যায় থেকে আমাদের আসে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, যার প্রশ্নমান থাকে 1 মার্কসের, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী 1 মার্কস, সংক্ষিপ্ত প্রশ্নাবলী 2 মার্কস, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন 3 মার্কসের এবং দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন 5 মার্কসের। মানে এই অধ্যায় থেকে আমাদের 1 মার্কস, 2 মার্কস, 3 মার্কস আর 5 মার্কসের প্রশ্ন কিন্তু এসে থাকে। আচ্ছা, এই চ্যাপ্টারটা সম্পর্কে আমি যে বলছি সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করব, কিন্তু কেউ কেউ হয়তো এর উত্তর দিতে পারবে বা কেউ কেউ হয়তো এর উত্তর দিতে পারবে না, কারণ কারোর হয়তো এই চ্যাপ্টারটা স্কুলে পড়ানো হয়ে গিয়েছে, আবার কেউ কেউ বাড়িতে পড়ছো, আবার হয়তো কেউ কেউ এখনো পড়ে উঠতে পারোনি, তাই তো? তাহলে কি করতে হবে? আগে কিন্তু চ্যাপ্টারটা সম্পূর্ণ ধারণা ক্লিয়ার রাখতে হবে, অর্থাৎ চ্যাপ্টার সম্পর্কে পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু আজকে যে আমার এই ভিডিওটা হচ্ছে, অর্থাৎ যেই কোয়েশ্চেন অ্যান্সার পর্ব আলোচনা হবে, তোমরা সেগুলো নিয়ে উত্তর দিতে পারবে, তাই না? এই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমার কাছে কিন্তু দুটো উপায় আছে। কি কি সেই উপায়? একটা হলো, তোমরা তো বাড়িতে পড়বেই, সমস্ত কিছু করবেই, যদি কারোর কোনো পড়াশোনাতে ডাউট থাকে বা কিছু পড়তে অসুবিধা হয়, তোমরা কি দেখতে পারো? তোমরা দেখতে পারো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ভিডিওগুলো, যেখানে গ্রাফিক্সের মাধ্যমে অ্যানিমেশনের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে টপিক ওয়াইজ ডিভিশন করে বোঝানো হয়েছে। কারণ আমরা জানি যে এই জিনিসটা একটু অডিও ভিজুয়াল সমস্ত কিছু মিলে আমরা দেখতে পাই, সেগুলো আমাদের মাথায় বেশি দিন থাকে, তাই তো? আরেকটা কি উপায়? আরেকটা উপায় হলো, যদি তোমরা এই চ্যাপ্টারটা সরাসরি আমার সাথে পড়তে চাও, সমস্ত রকম ডাউট ক্লিয়ারিং করতে চাও, প্রশ্নোত্তর আলোচনা করতে চাও সরাসরি, তাহলে কোথায় জয়েন করতে হবে? জয়েন করতে হবে টিউটোপিয়া লাইভ ক্লাসে, যেখানে আমি সুস্মিতা ম্যাম থাকছি তোমাদের সাথে প্রতি চ্যাপ্টারের লাইভ ক্লাস নিয়ে, এবং তার সাথে ডাউট ক্লিয়ারিং কিন্তু থাকছে। এই লাইভ ক্লাসে কিন্তু তোমরা পেয়ে যাবে নোটসও, যেটা তোমাদের খুব দরকার পড়ে, তাই না? তাহলে দেখো, আমি যেমন তোমাদেরকে সমস্যা বললাম, সমাধানটাও কিন্তু বলে দিলাম। এবারে তোমরা ভাববে যে ম্যাম এতগুলো প্রশ্ন উত্তর নিয়ে যখন আলোচনা করবে, তাহলে কি তোমাদের মনে হবে যে না একটু সহায়িকাটা খুলে দেখি, না একটু মানে বইটা ঘেটে দেখি তো এটার মানে কি? আশা করি মনে হবে না। তাহলে কি বলতে পারি আমরা? মানে বইয়ের কোনো মানে রইল না, আর দরকার পড়লো না কোনো সহায়িকার সহায়তার। তার কারণ আজকের এই ভিডিওতে, অর্থাৎ আজকের এই টোটাল ক্লাসে আজকে আমরা আলোচনা করব যে এই অধ্যায় থেকে প্রবাবল যতগুলো প্রশ্ন আসা সম্ভব, আমরা সমস্তগুলো প্রশ্ন সম্পর্কে কিন্তু আলোচনা করব উইথ তার উত্তর। তাহলে কি মনে হচ্ছে আর কিছুর প্রয়োজন হবে? আশা করছি হবে না, তার কারণ তার গ্যারান্টি কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি। কেমন? তাহলে মন দিয়ে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে আজকের এই ভিডিওটা কিন্তু দেখো, কেমন? আরেকটা তোমাদের সুবিধার জন্য নিচে একটা টাইম লাইন দেওয়া রয়েছে, দেখো ভিডিওর নিচে একটা টাইম লাইন পাবে, যেখানে তোমরা খুব ইজিলি বার করতে পারবে যে কোথায় 2 মার্কসের কোয়েশ্চেন আছে, কোথায় 1 মার্কসের কোয়েশ্চেন পাবে, আবার কোথায় 3 মার্কসের কোয়েশ্চেন পাবে। তাই খুব ইজিলি যাতে তোমরা এই জিনিসটা অ্যাভেলেবল করতে পারো, তার জন্যই কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছে। কেমন?
তাহলে চলো আর দেরি না করে এবার শুরু করি ধাপে ধাপে পড়াশোনা। কেমন? প্রথমেই দেখো আমরা আজকে আলোচনা করব বহু বিকল্প ভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন, যার প্রশ্নমান থাকবে 1 মার্কস। অর্থাৎ এই মেঘ বৃষ্টি চ্যাপ্টার থেকে আমাদের প্রবাবল যতগুলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসা সম্ভব আমরা কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করব। কেমন? চলো প্রথম প্রশ্ন দেখে নি কি আছে। 20,000 ফুটের বেশি উচ্চতার মেঘ হলো, অর্থাৎ এই মেঘ বৃষ্টি চ্যাপ্টারটাতে আমরা বুঝতেই পাচ্ছি যে মেঘ বৃষ্টি কোথায় কি অবস্থিত, কোথায় কেমন মেঘ, কোথায় কেমন বৃষ্টি, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, তাই না? দেখো 20,000 ফুটের বেশি উচ্চতার মেঘ নাম কি? সিরাস, কিউমুলাস, স্ট্র্যাটাস, কিউমুলোনিম্বাস। এখানে রাইট অপশন কি হবে? অর্থাৎ রাইট অ্যান্সার হবে সিরাস হলো 20,000 ফুটের বেশি উচ্চতা বিশিষ্ট একটি মেঘ। কেমন? আশা করছি তোমরাও এর উত্তর দিতে পারছো, আর যদি পেরে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, কিন্তু অবশ্যই তোমরা কোয়েশ্চেন নাম্বার মেনশন করে দেবে। কেমন? চলো পরের প্রশ্নটা দেখি। 2009 সালে যে ঘূর্ণিঝড়ের প্রভাবে সুন্দরবনের অঞ্চল ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয় তা হলো কোন ঘূর্ণিঝড় হয়েছিল 2009 সালে? ফাইলিন, হুদহুদ, আয়লা। শুধু যে ব্যাপকভাবে সুন্দরবন অঞ্চল না, সুন্দরবনের যে পার্শ্ববর্তী যেই অঞ্চল সমস্ত অঞ্চলই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেটা কোন ঝড়? সেটা হলো আয়লা ঝড়ের মাধ্যমে। অপশন সি হলো সঠিক উত্তর। কেমন? পরের কোশ্চেনে যাই। মাদার অফ পার্ল নামে পরিচিত কোন মেঘ, অর্থাৎ কোন মেঘকে আমরা মাদার অফ পার্লের সাথে তুলনা করে থাকি? স্ট্র্যাটোকিউমুলাস, স্ট্র্যাটোস্ফেরিক, সিরোস্ট্র্যাটাস। এখানে স্ট্র্যাটোস্ফেরিক অর্থাৎ অপশন বি মেঘকে আমরা মাদার অফ পার্ল বলে থাকি। এই কোয়েশ্চেনটা যেমন মাল্টিপল চয়েসে এসছে, এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের ঘুরিয়ে শূন্যস্থান পূরণে আসতে পারে, সত্য মিথ্যায় দিতে পারে, আবার 1 মার্কসের কোয়েশ্চেনেও কিন্তু আসতে পারে। কেমন? চলো পরের প্রশ্নে যাই। অল্টোস্ট্র্যাটাস মেঘটি সাদা রঙের, নীল রঙের, হলুদ রঙের এবং কালো রঙের। অল্টোস্ট্র্যাটাস মেঘটির রং কি? এখানে অল্টোস্ট্র্যাটাস মেঘটির রং হলো অপশন বি ব্লু কালারের হয়ে থাকে। কেমন? চলো পরের প্রশ্ন দেখি। অল্টোকিউমুলাস অর্থাৎ অল্টোস্ট্র্যাটাস দেখছিলাম ব্লু কালারের। অল্টোকিউমুলাস হলো অধিক মাঝারি নিম্ন উচ্চতার মেঘ। এখানে রাইট অ্যান্সার কি হবে? এখানে অল্টোকিউমুলাস হলো একটা মাঝারি উচ্চতা বিশিষ্ট মেঘের নাম। কেমন? চলো পরের প্রশ্ন যাই। অল্টোস্ট্র্যাটাস মেঘটির রং কি? এই পড়লাম এক্ষুনি আমরা, নীল, সাদা, হলুদ এবং বেগুনি। এখানে সঠিক উত্তর কি হবে? অল্টোস্ট্র্যাটাস মেঘটির রং হলো ব্লু। অপশন এ হলো এখানে সঠিক উত্তর। কেমন? নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। আপেক্ষিক আর্দ্রতা প্রকাশিত হয়, আমরা আপেক্ষিক আর্দ্রতা কোন এককের সাহায্যে প্রকাশ করে থাকি? গ্রাম, লিটার, শতকরা এবং মিটার এককে। কি হবে মনে হচ্ছে? যে আপেক্ষিক আর্দ্রতা আমরা কিসের সাহায্যে বলে থাকি? যে এত শতাংশ আমাদের আপেক্ষিক আর্দ্রতা, তাই তো? অর্থাৎ এখানে বলে দিয়েছে অপশন সি শতকরার সাহায্যে, অর্থাৎ পার্সেন্টেজের সাহায্যে। কেমন? পরের প্রশ্ন। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন হলো ভোরবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা এবং মধ্যরাতে। আমাদের আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন হয় কখন? দুপুরবেলা। সব থেকে কম থাকে আমাদের আপেক্ষিক আর্দ্রতা। অপশন বি হলো এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে যাই। আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয়, আগের কোয়েশ্চেন কি ছিল? সর্বনিম্ন হয় কখন? দুপুরবেলা। আর সব থেকে বেশি হয় কখন? অপশনস দেখো, ভোরবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা এবং মধ্যরাত্রে। এখানে রাইট অ্যান্সার হবে ভোরবেলায় আমাদের আপেক্ষিক আর্দ্রতা কিন্তু সব থেকে বেশি থাকে। কেমন? চলো পরের প্রশ্নে যাই। আয়লা নামে ঘূর্ণবাত হয়েছিল, এই যে আমি সুন্দরবনের কাছাকাছি পড়লাম 2009 সালে আয়লা হয়েছিল, সেটা তাহলে তার ঘূর্ণবাত কোথায় থাকবে? সুন্দরবনের কাছাকাছি। তাহলে তোমরাই একটু ভেবে বলো, পশ্চিমবঙ্গ, কেরল, কাশ্মীর এবং মণিপুর। তাহলে সুন্দরবনের কাছাকাছি কোন জায়গা? কেরল তো নয়, কাশ্মীরও নয়, মণিপুরও নয়। তাহলে রাইট অ্যান্সার কি হবে? পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে 2009 সালে আমরা আয়লার প্রভাব দেখতে পাই। তো কেমন? পরের প্রশ্নে যাই। উল্লম্ব মেঘ হলো কিউমুলোনিম্বাস, নিম্বোস্ট্র্যাটাস,
স্ট্র্যাটোকিউমুলোনিম্বাস, সিরোকিউমুলাস। মানে এই মেঘগুলোর নাম একটু কিন্তু মনে রাখতে হবে, তার জন্য আবারও বলছি পয়েন্ট করে করে চার্ট করে করে কিন্তু এই মেঘের নাম মনে রাখতে হবে। দেখো একটা তুমি উচ্চতা দিয়ে লিখলে, মাঝারি উচ্চতা, নিম্ন উচ্চতা, উল্লম্ব মেঘ, পাথারি মেঘ, এই যে এত ধরনের মেঘগুলো আছে সেগুলো ডিভিশন কিন্তু চার্ট আকারে পড়তে হবে। কেমন? এখানে রাইট অ্যান্সার কি হবে? উল্লম্ব মেঘ হলো কিউমুলোনিম্বাস, অর্থাৎ অপশন এ হলো এখানে রাইট অ্যান্সার। কেমন? পরের প্রশ্নে যাই। উল্লম্ব মেঘের গড় নিম্ন উচ্চতা বলেছে, সব থেকে নিম্ন উচ্চতা গড়ে কত? 1600, মানে 1600, 2600, 6500, 4200 ফুট। এখানে রাইট অ্যান্সার হবে 1600 ফুট, অর্থাৎ অপশন এ হলো এখানে রাইট অ্যান্সার, ফুট। কেমন? চলো পরের প্রশ্নে যাই। উষ্ণ বায়ু শীতল বায়ু অপেক্ষা হালকা, ভারী, সমান এবং কম জলীয় বাষ্পযুক্ত। কি হবে? উষ্ণ বায়ু শীতল বায়ুর থেকে কিন্তু হালকা প্রকৃতির হয়, তাই না? তাই জন্যই সে উপরে উঠে যায় জলীয় বাষ্প আকারে, তাই তো? আর জলীয় বাষ্প ভারী হলে সেটা নিচের দিকে নেমে আসে, বাষ্পীভবন ঘটে, তারপর নিচের দিকে নেমে আসে ভারী হওয়ার কারণে। তাহলে উষ্ণ বায়ু কি হবে? হালকা হয়, তাই তো? তাহলে অপশন এ হলো এখানে রাইট অ্যান্সার। তাহলে এখানে আমি যদি বোঝাতে চাই রেড মার্কস দিয়ে, এটা হলো কি? উষ্ণ বায়ু। আবার যদি ব্লু কালার দিয়ে বোঝাতে চাই, শীতল বায়ু। উষ্ণ বায়ু হালকা বলে উপরে উঠে যায়, শীতল বায়ু ভারী বলে নিচের দিকে নেমে আসে। কেমন? পরের প্রশ্নে যাই। উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায়, বৃদ্ধি পায় এবং একই থাকে। উষ্ণতা বাড়ার সাথে সাথে কিন্তু বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কমতে থাকে, তাই এখানে অপশন এ হলো এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে যাই। একটানা বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে, কোন মেঘ থেকে আমরা বলতে পারি একটানা কন্টিনিউয়াসলি বৃষ্টিপাত হয়ে থাকে? অপশনস গুলো দেখো, স্ট্র্যাটাস, নিম্ন স্ট্র্যাটাস, সিরো স্ট্র্যাটাস। এখানে রাইট অ্যান্সার কি হবে? নিম্ন স্ট্র্যাটাস মেঘের সাহায্যে, মানে মেঘ দ্বারা আমাদের একটানা বৃষ্টি হয়ে থাকে। অনেক সময় বলি না যে নিম্নচাপ হয়েছে, এবার নিম্নচাপে আমরা কি জানি? একটানা বৃষ্টি হয়ে থাকে, স্যাঁতস্যাঁতে ওয়েদার, না জামা কাপড় মেলা যায়, না বাইরে বেরোনো যায়, প্যাচ প্যাচ করে। তাহলে সেটা কোন মেঘের ফলে হয়? নিম্ন স্ট্র্যাটাস। মাথায় থাকবে তো এবারে? চলো পরের প্রশ্ন কি আছে দেখি। একটানা বৃষ্টির পূর্বাভাস দেয় কোন মেঘ? একটানা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আগে, মানে আগে কোন মেঘটা, তারপর নিম্ন স্ট্র্যাটাসের মাধ্যমে পুরো টানা বৃষ্টি হচ্ছে। অল্টো স্ট্র্যাটাস মেঘ, অল্টো কিউমুলাস মেঘ, কিউমুলোনিম্বাস এবং সিরাস মেঘ। অল্টো স্ট্র্যাটাস মেঘ, অর্থাৎ অপশন এ অল্টো স্ট্র্যাটাস মেঘ কিন্তু এই যে একটানা বৃষ্টি হবে তার আগে থেকে আমাদের জানান দিতে থাকে। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। একটি উল্লম্ব মেঘের উদাহরণ দাও। এখানে রাইট অ্যান্সার কি হবে? কিউমুলোনিম্বাস, সিরোকিউমুলাস, অল্টো কিউমুলাস। এখানে একটি উল্লম্ব মেঘের উদাহরণ হলো কিউমুলোনিম্বাস, অর্থাৎ অপশন এ হলো এখানে সঠিক উত্তর। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। একটি নিম্ন উচ্চতার মেঘ বলেছে, কোনটা? নিম্ন উচ্চতার মেঘ। আমরা উল্লম্ব পড়লাম, এবার পড়ছি নিম্ন উচ্চতার মেঘ। সিরাস, সিরোকিউমুলাস, এটা হবে স্ট্র্যাটাস, কিউমুলোনিম্বাস। এখানে নিম্ন উচ্চতার মেঘ হলো অপশন সি, স্ট্র্যাটাস। কেমন? পরের প্রশ্নে যাই। কালবৈশাখীর ঝড় অসমে কি নামে পরিচিত? বরদৈছিলা, লু, আঁধি, ফাইলিন। অর্থাৎ আমরা কালবৈশাখীর ঝড়কে আসামে কি বলে থাকি? বরদৈছিলা বলা হয়। কেমন? সেটা ওদের ভাষায়, স্থানীয় ভাষায় সেটা বলা হয় বরদৈছিলা। সেটা পশ্চিমবঙ্গে যেমন কালবৈশাখী, সেরকম আসামে বরদৈছিলা নামে পরিচিত। পরের কোয়েশ্চেন। কিউমুলোনিম্বাস মেঘের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় কত ফুট হয়ে থাকে? 10,000 ফুট, 12,000 ফুট, 15,000 ফুট এবং 6,000 ফুট। কিউমুলোনিম্বাস মেঘের উচ্চতা কিন্তু ভূপৃষ্ঠ থেকে হয়ে থাকে 12,000 ফুট, অর্থাৎ অপশন বি হলো এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন।
ক্যারিবিয়ান সাগরে উদ্ভূত ঘূর্ণিঝড়ের নাম কি? কোন ঘূর্ণিঝড় ক্যারিবিয়ান সাগরে উদ্ভূত? যেমন আয়লা বলতে পারি বঙ্গোপসাগর থেকে উদ্ভূত হয়েছে, কিন্তু ক্যারিবিয়ান সাগরে কোন ঝড় উদ্ভূত হয়? সাইক্লোন, হ্যারিকেন এবং টাইফুন। এখানে রাইট অ্যান্সার হবে হ্যারিকেন। হ্যারিকেন ঘূর্ণিঝড় আমাদের ক্যারিবিয়ান সাগরে উৎপত্তি লাভ করেছে। কেমন? পরের প্রশ্ন, ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত হয় নিরক্ষীয়, নাতিশীতোষ্ণ, মেরু এবং মরু অঞ্চলে। ঘূর্ণবাতের ফলে যে বৃষ্টিপাত হয় সেটা বেশিরভাগ আমরা কিন্তু দেখতে পাই নাতিশীতোষ্ণ অঞ্চলে। কেমন? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি। কেমন? চলো পরের প্রশ্নে যাই। ঘূর্ণবাতের চক্ষু দেখা যায় ক্রান্তীয় ঘূর্ণবাতে, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে, প্রতীপ ঘূর্ণবাতে। আমরা আই অফ দ্য সাইক্লোন দেখতে পাই বিশেষত ক্রান্তীয় ঘূর্ণবাতের ক্ষেত্রে। কেমন? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ। ওকে, চলো পরের প্রশ্নে যাই। চেরাপুঞ্জি আমরা জানি পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, অর্থাৎ সর্বাধিক বৃষ্টিবহুল এলাকা অঞ্চল। চেরাপুঞ্জির গড় বার্ষিক বৃষ্টিপাত কত? 11,717। দেখো নাম্বারগুলো কিন্তু একসাথে মানে খুব কাছাকাছি। 11,717 মিলিমিটার, 11,711 মিলিমিটার, 11,777 মিলিমিটার। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? 11,777। ভুলবে না কিন্তু। 11,777 মিলিমিটার বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জিতে, বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। চেরাপুঞ্জির নিকট মৌসিনরাম পৃথিবীর, চেরাপুঞ্জির নিকটে যে মৌসিনরাম আছে, আর্দ্রতম, শুষ্কতম, উষ্ণতম এবং শীতলতম। তোমরাই বলো, যদি যেখানে চেরাপুঞ্জি সব থেকে বৃষ্টিবহুল জায়গা, তাহলে সেই অঞ্চলের যে নিকটবর্তী অর্থাৎ মৌসিনরাম একদমই কাছের জায়গা, তাহলে সেই অঞ্চলটা কি হবে? আর্দ্রতম, শুষ্ক হবে না নিশ্চয়ই, উষ্ণতম তো হবেই না, শীতলতম স্থান কম হবে, সব থেকে বেশি হবে কি? আর্দ্রতম স্থান, তাই না? চলো পরের প্রশ্নে যাই। জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ, অর্থাৎ ওয়াটার পার্টিসল অ্যান্ড তুষারকণা, এই দুটোর যে মিশ্রিত রূপ তাকে আমরা কি বলে থাকি? তুষার বৃষ্টি, শিলাবৃষ্টি, স্লিট বলে থাকি তাকে। কেমন? দেখবে একটা খুব মিহি মিহি হালকা বরফের মতো পড়তে থাকে, সেটাকে আমরা বলে থাকি স্লিট। কেমন? পরের প্রশ্নে যাই। জলীয় বাষ্প বায়ুর থেকে হালকা, ভারী, সমান, অর্ধেক। তোমাদের কি মনে হচ্ছে? জলীয় বাষ্প অর্থাৎ বাষ্পীভূত হয়ে যাচ্ছে, তাহলে সেটা কি হবে? অবশ্যই হালকা হবে। সেটা উষ্ণতা বেশি থাকার কারণে জলীয় বাষ্প তো উপরে উঠে যাচ্ছে, বাষ্পীভূত হচ্ছে। যদি জলীয় বাষ্প বাষ্পীভূত না হতো তাহলে তো আমাদের মেঘ আকারে ঘনীভবন হতো না, বৃষ্টিপাত রূপে পড়তোও না, তাই না? জলীয় বাষ্প হালকা হওয়ার কারণেই কিন্তু উপরে উঠে যাচ্ছে, তাহলে হালকাই হবে নিশ্চয়ই। ঠিক আছে, চলো অপশন এ হলো এখানে রাইট অ্যান্সার। কণাগুলো হালকা বলেই তো উপরে উঠতে পারছে, যদি কণাগুলো ভারী হতো তাহলে কি উপরে উঠতে পারতো? পারতো না, বৃষ্টিপাত আকারে নেমে পড়তো, তাই না? চলো পরের প্রশ্নে যাই। জলীয় বাষ্প হিমাঙ্কের থেকে কম উষ্ণতায় ঘনীভূত হলে বৃষ্টিপাত, তুষারপাত, কুয়াশা এবং শিশির সৃষ্টি হয়। কোয়েশ্চেনটা আবার রিপিট করছি। জলীয় বাষ্প হিমাঙ্কের থেকে কম উষ্ণতায় যদি ঘনীভূত হতো তাহলে কি হতো? সেখানে বৃষ্টিপাত, তুষারপাত, কুয়াশা এবং শিশির, সেখানে তুষারপাত ঘটতো যদি হিমাঙ্কের থেকে কম উষ্ণতায় ঘনীভূত হতো। কেমন? অপশন এ ও বি হলো এখানে সঠিক উত্তর, তুষারপাত। পরের প্রশ্নে যাই। জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো, জলীয় বাষ্প যে জলকণাতে পরিণত হচ্ছে সেই প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি? ঘনীভবন, শিশিরাঙ্ক, হিমাঙ্ক এবং বাষ্পীভবন, সেই প্রক্রিয়াকে আমরা বলে থাকি ঘনীভবন প্রক্রিয়া। অপশন এ হলো এখানে রাইট অ্যান্সার। কেমন? টাইফুন দেখা যায়, এই কিছুক্ষণ আগে কোশ্চেনটা কিন্তু আমরা একটু ঘুরিয়ে পড়েছিলাম যে হ্যারিকেন কোথায় দেখা যায়? ক্যারিবিয়ান সাগরে। তাহলে এখানে টাইফুন কোথায় দেখা যায়? উত্তর কি হবে? ক্যারিবিয়ান সাগর। তো অবশ্যই বাদ চলে গেল, তার কারণ ক্যারিবিয়ান সাগর থেকে যেই ঝড় হয় তার নাম আমরা কি বললাম? হ্যারিকেন, তাই তো। আরেকটা হচ্ছে, আমি আগেও সেটা বলে দিলাম যে বঙ্গোপসাগরে কি হয়েছিল? আয়লা।
আয়লা ঝড়ের উৎপত্তি হয়েছিল। তাহলে টাইফুন কি হবে? পূর্ব চীন সাগর থেকে উৎপত্তি হয়েছে, অর্থাৎ পূর্ব চীন সাগরে আমরা দেখতে পাই। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। থার্মোমিটারের সাহায্যে আমরা বায়ুর কি মেপে থাকি? উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুচাপ, বায়ুর গতিসমূহ। আমরা জানি যে আমরা থার্মোমিটারের সাহায্যে বায়ুর উষ্ণতা মেপে থাকি, উষ্ণতা পরিমাপ করে থাকি। কেমন? পরের প্রশ্নে যাই। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত হয় পশ্চিম ভারতে, দক্ষিণ ভারতে, মধ্য ইউরোপে, মধ্য ভারতে। আমরা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত আমরা সাধারণত দেখতে পাই মধ্য ভারতে। অপশন সি হলো এখানে রাইট অ্যান্সার, মধ্য ভারতে দেখা যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নিম্ন উচ্চতার মেঘগুলির গড় সর্বোচ্চ উচ্চতা হয়, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা কত থাকে, মানে লেভেলটা কত থাকে নিম্ন উচ্চতার মেঘের ক্ষেত্রে? 20,000 ফুট, 10,000 ফুট, 6,500, 5,000 ফুট। এখানে নিম্ন উচ্চতার যে মেঘ তার হাইয়েস্ট লেভেল থাকে 6,500 ফুট, অর্থাৎ অপশন সি হলো এখানে কারেক্ট অ্যান্সার। কেমন? পরের প্রশ্নে যাই। নিম্নলিখিত কোনটি অধঃক্ষেপণ নয় বলেছে? দেখো, বৃষ্টিপাত অধঃক্ষেপণ, শিশির, শিশির কি অধঃক্ষেপণ? না, শিশির কিন্তু আমরা মাটিতে দেখতে পাই, অর্থাৎ জন্মায় শিশির। স্লিটও কিন্তু অধঃক্ষেপণ। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? শিশির বা শিশিরাঙ্ক কিন্তু অধঃক্ষেপণ নয়। ওকে, পরের প্রশ্নে যাই, চলো। নিরক্ষীয় অঞ্চলে প্রধানত পরিচলন, শৈলোৎক্ষেপ, ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়। আমরা নিরক্ষীয় অঞ্চলে কিন্তু পরিচলন বৃষ্টিপাত লক্ষ্য করে থাকি। অপশন এ হলো এখানে সঠিক উত্তর। কেমন? চলো পরের প্রশ্ন। পরিচলন বৃষ্টিপাত ঘটে থাকে, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে এখানে। নিরক্ষীয় মেরু, ক্রান্তীয় মেরুবৃত্ত। অপশন হবে এ রাইট অ্যান্সার। নিরক্ষীয় অঞ্চলে আমরা পরিচলন বৃষ্টিপাত লক্ষ্য করি। পরের প্রশ্নে যাই। পরিচলন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় তুন্দ্রা অঞ্চলে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, মৌসুমী জলবায়ু অঞ্চলে, দাঁড়াও, জলবায়ু অঞ্চলে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। আমরা আবারও দেখে নিলাম যে পরিচলন বৃষ্টিপাত আমরা দেখতে পাই অপশন বি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। কেমন? পরের প্রশ্নে যাই। পরিচলন বৃষ্টিপাত বেশি ঘটে সকালে, বিকেলে, রাত্রে, কোন টাইমে? আমরা ততক্ষণ বললাম নিরক্ষীয় অঞ্চলে যে পরিচলন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়, কিন্তু কোন সময়? বিকেলে। বিকেলে আমরা নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত লক্ষ্য করে থাকি। কেমন? পরের প্রশ্নে যাই। পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে কিউমুলোনিম্বাস মেঘ, কিউমুলাস মেঘ এবং নিম্বোস্ট্রাটাস মেঘ। অর্থাৎ আমাদের যে ক্লিয়ার একটা ওয়েদার বা আকাশটা পুরো পরিষ্কার থাকে, তখন মোটামুটি আমরা কোন মেঘ দেখতে পাই? কিউমুলাস মেঘ দেখতে পাই। অপশন বি হলো এখানে সঠিক উত্তর। কেমন? পরের প্রশ্নতে যাচ্ছি। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে সৃষ্ট ঘূর্ণবাতকে আমরা কি বলে থাকি? সাইক্লোন, হ্যারিকেন, টর্নেডো। এখানে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, অর্থাৎ যেখান থেকে আমাদের ক্যারিবিয়ান সাগর থেকে আমাদের ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়, সেখানে কোথায় কি ঘূর্ণিঝড় দেখতে পাই? হ্যারিকেন ঘূর্ণিঝড় দেখতে পাই। কেমন? চলো পরের প্রশ্নে যাই। পশ্চিমবঙ্গের আকাশে দুর্গাপুজোর সময় সাধারণত দেখতে পারি আমরা সিরো কিউমুলাস, অল্টোস্ট্র্যাটাস, কিউমুলোনিম্বাস। মানে এই দুর্গাপুজোর কথাটা শুনলে একটু মনটা আনন্দে ভরে ওঠে। আমাদের সকলের বা সকল বাঙালির শ্রেষ্ঠ পুজো, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে আমরা পেজা তুলোর মতো একটা সুন্দর একটা আকাশ দেখতে পাই, যেই আকাশটা দেখলেই আমাদের মনে হয় এই পুজো পুজো এসে গেছে, পুজো এসে গেছে, নতুন জামা কাপড় হবে, খাওয়া দাওয়া হবে, ঠাকুর দেখতে যাওয়া হবে, তাই না? তখন আমরা আকাশে কি মেঘ দেখতে পাই? এটা তো জানা উচিত। এটা হচ্ছে সিরো কিউমুলাস মেঘ দেখতে পাই। কিন্তু তখন আমরা এই জিনিসটা কিন্তু একদম ভুলবে না, শরতের আকাশ, তাই স দিয়ে মনে রাখবে সিরো কিউমুলাস। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। পৃথিবীর অধিকাংশ বৃষ্টিপাত হয় পরিচলন, শৈলোৎক্ষেপ, ঘূর্ণবাত এবং শিলাবৃষ্টির ধরনের বৃষ্টিপাত। অর্থাৎ আমাদের পৃথিবীর বেশিরভাগ যে বৃষ্টিপাত হয়ে থাকে সেটা কিন্তু পাহাড়ের গায়ে জলীয় বাষ্প ধাক্কা খেয়ে, অর্থাৎ সেই বায়ু ধাক্কা খেয়ে বৃষ্টিপাত হয়ে থাকে। আমরা জানি যেটাকে আমরা বলি শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়ে থাকে, অর্থাৎ অপশন বি। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই।
ফাইলিন একটি কিসের নাম বলেছে? পরিচলন বৃষ্টি, শৈলতক্ষেপ বৃষ্টি, ঘূর্ণবাদ বৃষ্টি এবং তুষার ঝড়। ফাইলিন হলো একটা ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাতের নাম। ঠিক আছে, চলো এখানে তাহলে রাইট অ্যান্সার হবে অপশন সি, ঘূর্ণবাদ বৃষ্টি। পরের প্রশ্ন, ফুলকপির মতো দেখতে মেঘকে কি বলা হয়? স্ট্র্যাটাস, সিরাস, কিউমুলাস, নিম্বাস। ফুলকপির মতো কিন্তু আমরা কিউমুলাস মেঘকে দেখতে পাই, ছাপা ছাপা ফুলকপির মতো আকাশে মনে হচ্ছে ভাসছে, সেটা হচ্ছে কিউমুলাস মেঘ, অর্থাৎ অপশন সি রাইট অ্যান্সার। পরের প্রশ্নে যাই, বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়কে কি বলা হয়? আমরা বে অফ বেঙ্গলে আমাদের যে ঘূর্ণিঝড় হয় সেই ঘূর্ণিঝড়কে আমরা কি বলে থাকি? সাইক্লোন, টাইফুন, হ্যারিকেন এবং টর্নেডো, তাকে বলা হয় সাইক্লোন ঘূর্ণিঝড়, অর্থাৎ অপশন এ হলো এখানে সঠিক উত্তর। কেমন? পরের প্রশ্নে যাই, বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয় কিউমুলাস মেঘে, কিউমুলোনিম্বাস মেঘে এবং স্ট্র্যাটাস মেঘে। যে খুব বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে, তখন কি মেঘের ফলে হয়? সেটা হয় কিউমুলোনিম্বাস মেঘের ফলে। ঠিক আছে, অপশন বি হলো এখানে একদম সঠিক উত্তর। কেমন? পরের প্রশ্নে যাই, বরফের গোলাকার টুকরো সহযোগে বজ্রবিদ্যুৎ সহ, অর্থাৎ যেটাকে আমরা বলি শিলাবৃষ্টি। উত্তরটা বলে দিচ্ছি আমি। যাই হোক, বরফের গোলাকার টুকরো সহযোগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিকে কি বলা হয়? শিলাবৃষ্টি, বরফ বৃষ্টি এবং স্লিট ড্রিজল। আমরা সকলে জানি যখন বৃষ্টিপাতের সাথে ছোট ছোট বরফের টুকরো নিচে নেমে আসে, অধক্ষিপ্ত হয়, তাকে আমরা বলি কি? শিলাবৃষ্টি। আর খুব ভালো লাগে, শিল পড়লে বেশ কুড়াবো, শিল জমিয়ে রাখবো, আবার হাতেই গলে যাবে সেই জিনিসটা, তাই না? তাকে বলা হয় শিলাবৃষ্টি। ঠিক আছে, পরের প্রশ্নে যাই, বৃষ্টি মাপার একককে আমরা কি বলি? কিসে, কোন এককের মাধ্যমে বলি? কত কি হয়েছে? সেন্টিগ্রেড, সেন্টিমিটার, মিলিবার, ফুট। কত সেন্টিমিটার বৃষ্টি হয়েছে, অর্থাৎ 35 থেকে 35 সেন্টিমিটার, 150 থেকে 200 সেন্টিমিটার, 250 থেকে 300। তো এই যে রেঞ্জটাকে আমরা কোন এককের সাহায্যে মেপে থাকি? সেন্টিমিটারের সাহায্যে। কেমন? চলো পরের প্রশ্নে যাই, বৃষ্টিচ্ছায় অঞ্চল গঠিত হয় ঘূর্ণ বৃষ্টিকে, শৈলতক্ষেপ বৃষ্টিতে, পরিচলন বৃষ্টিতে। স্বাভাবিকভাবেই যদি এইটা আমাদের একটা পাহাড় হয়, এইখানে বৃষ্টিপাত ঘটছে, মেঘ আছে, ধাক্কা খেয়ে বৃষ্টিপাত হচ্ছে, এখানে হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে, তার অপোজিটে কি হবে? আর এই বৃষ্টিপাতটা কি বৃষ্টিপাত? স্বাভাবিকভাবে শৈলতক্ষেপ বৃষ্টিপাত। আর তার অপোজিটে কি হবে? বৃষ্টির ছায় অঞ্চল, অর্থাৎ এই সাইডে বৃষ্টি হবে না, তাই জন্যই এই অঞ্চলটাকে বলা হচ্ছে বৃষ্টির ছায় অঞ্চল। তাহলে বৃষ্টির ছায় অঞ্চল গঠিত হয় শৈলতক্ষেপ বৃষ্টিপাত হলে। ঠিক আছে, বৃষ্টির ছায় অঞ্চল দেখা যায় অনুবাদ ঢালে, প্রতিবাদ ঢালে, উভয় ঢালে। অনুবাদ ঢালে, অর্থাৎ এইটা হচ্ছে অনুবাদ, এটা হচ্ছে প্রতিবাদ, অর্থাৎ যে স্থানে বৃষ্টিপাত হয় না, অর্থাৎ আমরা বৃষ্টির ছায় অঞ্চল দেখতে পাই কোন ঢালে? অনুবাদ ঢালে, অর্থাৎ অপোজিট ঢালে। এটা হচ্ছে কি? অনুবাদ ঢাল, এটা কি? প্রতিবাদ ঢাল। কেমন? পরের প্রশ্নে যাই, বৃষ্টিপাত পরিমাপ করার একক হলো, আমরা পড়লাম সেন্টিমিটার হলো বৃষ্টিপাত পরিমাপ করার একক, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি? আমরা বৃষ্টিপাত যে মাপি কোন যন্ত্রের সাহায্যে মাপি? অল্টিমিটার, অ্যানিমোমিটার, ব্যারোমিটার, রেন গজ। এখানে বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম হলো কি? রেন গজ। অপশন ডি হলো এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে দেখি কি আছে। বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি প্রভৃতিকে কি বলা হয়? আমরা সকলে জানি ঘনীভবন, বাষ্পীভবন, অধক্ষেপণ, নগ্নীভবন, এগুলো কি হচ্ছে? সমস্ত কিছু অধক্ষিপ্ত হচ্ছে, অর্থাৎ নিচের দিকে নামছে, তাহলে সেগুলো কি? অধক্ষেপণ। অপশন সি হলো এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে যাই, বেশি উচ্চতার মেঘ হলো স্ট্র্যাটাস, সিরাস, অল্টো, কিউমুলাস। সব থেকে বেশি উচ্চতার মেঘ এই তিনটে অপশনের মধ্যে সিরাস মেঘ হলো সব থেকে বেশি উচ্চতার মেঘ, অপশন বি সঠিক উত্তর।
নেক্সট কোয়েশ্চেন, ভারতে পরিচলন বৃষ্টিপাত হয় শরৎকালে, বসন্তকালে, শীতকালে এবং বর্ষাকালে। আমরা পরিচলন বৃষ্টিপাত অর্থাৎ ভারতে আমরা দেখতে পাই বসন্তকালে। ঠিক আছে, অপশন বি হলো এখানে রাইট অ্যান্সার, পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। পরের প্রশ্ন, মধ্য ইউরোপের দেশগুলিতে ঘূর্ণবৃষ্টি হতে দেখা যায় শীতকাল, শরৎকাল, গ্রীষ্মকাল এবং বর্ষাকাল। অর্থাৎ মধ্য ইউরোপ, মিডল ইউরোপে আমরা সাধারণত ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত আমরা দেখে থাকি শীতকালে, অর্থাৎ অপশন এ হলো এখানে রাইট অ্যান্সার। কেমন? চলো পরের প্রশ্নে যাই। মেঘালয়ের চেরাপুঞ্জিতে যে বৃষ্টিপাত হয় তার নাম কি? পরিচলন, শৈলক্ষেপ, বৃষ্টি, ঘূর্ণবাত অর্থাৎ ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত। আমরা চেরাপুঞ্জিতে বিশেষত দেখতে পাই শৈলক্ষেপ জনিত বৃষ্টিপাত, অর্থাৎ অপশন বি হলো এখানে সঠিক উত্তর। কেমন? নেক্সট কোয়েশ্চেন, মেঘের জলনাঙ্কগুলির ব্যাস হয় 0.02 মিলিমিটার, 0.20 মিলিমিটার, 0.002 মিলিমিটার। অর্থাৎ মেঘের যে জলকণা তার পরিমাপ আমরা ধরতে পারি 0.02 মিলিমিটার হয়ে থাকে। কেমন? পরের প্রশ্ন, মেঘের সৃষ্টি হয় বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে, ট্রপোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে। আমরা মেঘের সৃষ্টি মূলত আমরা দেখতে পাই ট্রপোস্ফিয়ারে, অপশন বি হলো এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, মোট অধঃক্ষেপণের প্রায় 90% শিশির, তুষারপাত, বৃষ্টিপাত এবং তুহিন রূপে ঘটে থাকে। অর্থাৎ মোট অধঃক্ষেপণের আমরা 90% আমরা কি রূপে দেখতে পাই? 90% আমরা দেখতে পাই বৃষ্টিপাত রূপে, বাকিটা তুষার, তুহিন এগুলো মিলিয়ে মিশিয়ে থাকে। ঠিক আছে, তাহলে উত্তর হবে বৃষ্টিপাত। কেমন? পরের প্রশ্নে যাই। মৌসুমী বায়ুর প্রভাবে পরিচলন, শৈলক্ষেপ, ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত হয়ে থাকে। আমরা জানি মৌসুমী বায়ুর ফলে আমাদের হয়ে থাকে শৈলক্ষেপ জনিত বৃষ্টিপাত, অর্থাৎ অপশন বি হলো এখানে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন, ম্যাকারেল আকাশ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু অন্যরকম প্রশ্ন কিন্তু সমস্ত প্রশ্ন থেকে। ম্যাকারেল আকাশ বলা হয় সিরোকিউমুলাস মেঘকে, অল্টোকিউমুলাস মেঘকে, সিরোস্ট্র্যাটাস মেঘকে। অর্থাৎ ম্যাকারেল আকাশ আমরা বলে থাকি সিরোকিউমুলাস মেঘকে, অর্থাৎ অপশন এ হলো এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, যখন জলীয় বাষ্পযুক্ত বায়ু ভূপৃষ্ঠের কাছে এসে ঘনীভূত হয়ে ভেসে বেড়ায় তখন তাকে শিশির, কুয়াশা, স্লিট, তুষার বলা হয়। তখন তাকে কি বলা হয়? তখন আমরা যখন দেখবো, আরেকবার একটু রিপিট করে নিই, যখন জলীয় বাষ্পযুক্ত বায়ু ভূপৃষ্ঠের কাছে এসে ভেসে বেড়ায়, অর্থাৎ তখন আমরা কি বলে থাকি? আকাশ চারিদিকে কুয়াশা জন্মেছে, তাকে আমরা বলি কুয়াশা। কেমন? পরের প্রশ্নে যাই। যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে কি বলবো? অপশনস দেখো, শিশিরাঙ্ক, হিমাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক। তাকে আমরা বলে থাকি, অর্থাৎ যেই তাপমাত্রায় সম্পৃক্ত হয়ে থাকে তাকে আমরা বলি শিশিরাঙ্ক। কেমন? চলো পরের প্রশ্নে যাই। যে মেঘ থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ সেই মেঘে বৃষ্টিপাত ঘটতেই পারে না, তাকে আমরা কি মেঘ বলে থাকি? নিম্বোস্ট্র্যাটাস, সিরাস, অর্থোস্ট্র্যাটাস, কিউমুলোনিম্বাস। কোন মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে না? মেঘে থাকে না, সিরাস মেঘে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকে না। ঠিক আছে, পরের প্রশ্ন, শান্ত আবহাওয়া নির্দেশ করে কিউমুলোনিম্বাস, কিউমুলাস, অর্থোস্ট্র্যাটাস, সিরাস মেঘ। শান্ত আবহাওয়া থাকে বেসিক্যালি কিউমুলাস মেঘে, অর্থাৎ অপশন বি হলো এখানে সঠিক উত্তর। কেমন? পরের প্রশ্ন, শিলংয়ের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ। শিলং অর্থাৎ কার কাছাকাছি? ওই তোমার মৌসির নাম চেরাপুঞ্জির কাছাকাছি মোটামুটি। তো শিলংয়ে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 11,777 মিলিমিটার, 2,207 মিলিমিটার, 3,505 মিলিমিটার, 6,305 মিলিমিটার। আমরা শিলংয়ে মোটামুটি বৃষ্টিপাত হতে দেখে থাকি 2,207 মিলিমিটারের কাছাকাছি। ভুলো না কিন্তু। কেমন? প্রায় 2,207 মিলিমিটার শিলংয়ে কিন্তু বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ। পরের প্রশ্ন,
শীতল বায়ুর ঘনত্ব বেশি, কম, খুব কম, প্রায় শূন্য। আমরা জানি শীতল বায়ু যত শীতল হবে তত কিন্তু ঘনত্বটা বেশি হতে থাকবে, ভার বেশি হবে। তাহলে অপশন এ হলো এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে, সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে সংযোগকারী যে রেখাকে বলে, অর্থাৎ সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলকারী যে সংযোগকারী রেখা থাকে, সমতাপ রেখা, সমবর্ষণ রেখা, সমপ্রেষ রেখা, সমোন্নতি রেখা, তাকে কি বলা হয়? তাকে বলা হয় সমবর্ষণ রেখা। অর্থাৎ অপশন বি হলো এখানে রাইট অ্যান্সার। কেমন? পরের প্রশ্নে যাই, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কেমন থাকবে? বায়ু যত সম্পৃক্ত থাকবে তার আপেক্ষিক আর্দ্রতা কিন্তু বেশি হবে, আর সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হবে 100%, অর্থাৎ শতকরা। সম্পৃক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে ঘনীভবন, বাষ্পীভবন, অধঃক্ষেপণ এবং প্রস্বেদনে শুরু হয়। যখন নিচে নেমে যায়, শিশিরাঙ্কের নিচে নেমে গেলে তখন কিন্তু সেখানে সৃষ্টি হয় ঘনীভবনের। অপশন এ, যার ফলে বৃষ্টিপাত হয়ে থাকে। সিরাস এক প্রকার নিচু উচ্চতার মেঘ, উঁচু উচ্চতার মেঘ, মাঝারি উচ্চতার মেঘ। সিরাস কিন্তু সব থেকে উঁচু উচ্চতার মেঘ, ঠিক আছে? অপশন বি। সিরোকিউমুলাস অধিক মাঝারি নিম্ন উচ্চতার মেঘ। সিরোকিউমুলাস হলো আমাদের অধিক উচ্চতার মেঘ। পরের প্রশ্ন, সিরোকিউমুলাস মেঘকে পেজা তুলোর মতো, স্তূপের মতো, হালকা পালকের মতো, তন্তুর মতো দেখতে হয়। সিরোকিউমুলাস কিন্তু পেজা তুলোর মতো, মনে হয় না শরতের আকাশ পেজা তুলোর মতো চারিদিকে ইয়ে হয়ে আছে, তাহলে পেজা তুলোর মতো সিরো, সেটা দিয়ে কি মনে করছিলাম? শরতের আকাশ, সেখান থেকেই দুর্গাপূজা, তাই না? তাহলে অপশন হবে এ, পেজা তুলোর মতো দেখতে লাগে। ওকে, পরের প্রশ্নে যাই। সীমান্ত বৃষ্টিপাত হয় নিরক্ষীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে, অর্থাৎ সীমান্ত বৃষ্টিপাত আমরা দেখে থাকি নাতিশীতোষ্ণ অঞ্চলে। অপশন সি হলো এখানে সঠিক উত্তর। কেমন? পরের প্রশ্নে যাই। সূর্য বা চাঁদের চারপাশে বলয়ের মতো যে মেঘ ভেসে বেড়ায়, সূর্য চাঁদের পাশে বলয়ের মতো, অর্থাৎ তাকে পুরোপুরি ঘিরে যে মেঘ ভেসে বেড়ায় তাকে আমরা কি বলে থাকি? সিরাস, সিরোস্ট্র্যাটাস, কিউমুলোনিম্বাস। সেই মেঘকে বলা হয় সিরোস্ট্র্যাটাস মেঘ, অর্থাৎ অপশন বি। কেমন? তাহলে সূর্য এবং চাঁদের পাশে যে মেঘ থাকে তাকে বলা হয় সিরোস্ট্র্যাটাস মেঘ। কেমন? পরের প্রশ্ন, স্ট্র্যাটোকিউমুলাস মেঘ দেখতে অনেকটা পেজা তুলোর মতো, স্তূপের মতো, তন্তুর মতো, পাতলা সাদা চাদরের মতো। অর্থাৎ স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে কিন্তু দেখতে অনেকটা স্তূপের মতো হয়ে থাকে, অর্থাৎ অপশন বি হলো এখানে রাইট অ্যান্সার। কেমন? নেক্সট এবার আমরা আলোচনা করব এই মেঘ বৃষ্টি অধ্যায় থেকে আমাদের কি কি শূন্যস্থান পূরণ আসতে পারে। অর্থাৎ যে প্রশ্নগুলো আমরা মাল্টিপল চয়েসে আলোচনা তো কিছুটা করে নিলাম, এবার আমরা কিছুটা আলোচনা করব যে কি কি শূন্যস্থান পূরণ আসতে পারে। এবার তোমরা কিন্তু এটা ভেবো না যে মাল্টিপল চয়েসের কোয়েশ্চেনটা শূন্যস্থান পূরণে আসবে না, কোয়েশ্চেন কিন্তু ঘুরিয়ে আসতেই পারে। কেমন? চলো প্রথম প্রশ্নটা কি আছে দেখি। ড্যাশ অঞ্চলে সংযোগ রেখা সৃষ্টির মাধ্যমে ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত হয়ে থাকে। নাতিশীতোষ্ণ অঞ্চলে আমরা সংযোগ রেখা সৃষ্টির মাধ্যমে আমরা ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত কিন্তু দেখে থাকি। উত্তর কি হবে? নাতিশীতোষ্ণ অঞ্চলে। কেমন? পরের প্রশ্নে যাই। ড্যাশ অঞ্চলের ঘূর্ণবাত সামুদ্রিক জলভাগের উপর সৃষ্টি হয়। কোন অঞ্চলের ঘূর্ণবাত সামুদ্রিক জলভাগের উপর সৃষ্টি হয়? কোয়েশ্চেনটা কি তোমরা বলবে উত্তর, নাকি রেখে দেব? এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য রইল। কেমন? পরের প্রশ্ন, ড্যাশ ও ড্যাশ অধঃক্ষেপণ নয়। কি আর কি অধঃক্ষেপণ নয়? কুয়াশা যেমন অধঃক্ষেপণের মধ্যে পড়ে না, শিশিরও কিন্তু অধঃক্ষেপণের মধ্যে পড়ছে না। তাহলে উত্তর কি হবে? কুয়াশা এবং শিশির। ঠিক আছে, পরের প্রশ্নে যাই।
ড্যাশ মেঘ থেকে সবচেয়ে বেশি ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, আমরা পড়েছি কিউমুলোনিম্বাস মেঘ থেকে সবচেয়ে বেশি ঝড় বৃষ্টি হয়ে থাকে। তাহলে উত্তর কি হবে? কিউমুলোনিম্বাস। পরের প্রশ্নই দেখি, ড্যাশ মেঘ দেখতে অনেকটা হালকা পালকের মতো হয়ে থাকে। সিরাস মেঘ, যেহেতু অধিক উচ্চতা বিশিষ্ট মেঘ অর্থাৎ উঁচু মেঘ, তো সেটা কিন্তু দেখতে হালকা পালকের মতো হয়ে থাকে, সিরাস। পরের প্রশ্নে যাই, ড্যাশ মেঘকে বজ্র মেঘ বলে অথবা কালবৈশাখীর সময় তুমি কি ধরনের মেঘ দেখতে পাও? আমরা দেখতে পাই কিউমুলোনিম্বাস মেঘ। এই যে বললাম ঝড় বৃষ্টি হয়ে থাকে, তো এটাকে বলা হয় কিউমুলোনিম্বাস মেঘকে আমরা বজ্র মেঘ বলে থাকি। পরের প্রশ্নে যাই, ড্যাশ মেঘে ঢাকা আকাশকে দুধের মতো সাদা দেখতে লাগে। সিরোস্ট্র্যাটাস, মাথায় রেখো, সিরোস্ট্র্যাটাস মেঘকে দেখতে অনেকটা দুধে ঢাকা আকাশের মতো দেখতে লাগে, সিরোস্ট্র্যাটাস। কেমন? আচ্ছা, আমি একটু কালিটা চেঞ্জ করে নিই। পরের প্রশ্নে যাই, 1662 খ্রিস্টাব্দে ড্যাশ প্রথম বিজ্ঞানসম্মতভাবে রেন গজ আবিষ্কার করেন, অর্থাৎ যেটা দিয়ে আমরা বৃষ্টিপাতের পরিমাপ করে থাকি। তো কে প্রথম বিজ্ঞানসম্মতভাবে রেন গজ আবিষ্কার করে থাকেন? ক্রিস্টোফার রেন। কেমন? তার নাম কি? ক্রিস্টোফার রেন প্রথম বিজ্ঞানসম্মতভাবে রেন গজ আবিষ্কার করে থাকেন। কেমন? পরের প্রশ্নে যাই, 2007 সালের ঘূর্ণবাদটি হলো, 2007 সালে কোন ঘূর্ণবাদ আছে? সিডার ঘূর্ণবাদ হয়েছিল আমাদের 2007 সালে, সিডার। পরের প্রশ্নতে যাচ্ছি, 4 o'clock রেইনফল আমরা জানি কোন জলবায়ুতে আমরা দেখতে পাই 4 o'clock রেইনফল? নিরক্ষীয় জলবায়ুতে কিন্তু আমরা 4 o'clock রেইনফল দেখতে পাই। তার কারণ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বেলা 3টে থেকে 5টা, এই টাইমিং এর মধ্যে 4টে-5টা বৃষ্টিপাত হয়ে থাকে, তাই ওই রেনটার নাম দেওয়া হয়েছে 4 o'clock রেন। কি হবে? নিরক্ষীয় জলবায়ু। নেক্সট কোয়েশ্চেন, আমাদের রাজ্যে 2009 সালে যে বিধ্বংসী ঘূর্ণবাদ দেখা দিয়েছিল তার নাম কি? আমরা জানি তার নাম হচ্ছে আয়লা। পরের প্রশ্ন, উষ্ণতা বাড়লে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কি হবে? উষ্ণতা বাড়ার সাথে সাথে জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও কিন্তু বাড়তে থাকবে, তাহলে কি হবে? বাড়ে। পরের প্রশ্ন, একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় ড্যাশ মেঘে। আমরা নিম্বোস্ট্র্যাটাস মেঘে একটানা যে বৃষ্টিপাত হয়ে থাকে তার পূর্বাভাস পেয়ে থাকি আগে থেকে, তাহলে কি হবে? নিম্বোস্ট্র্যাটাস। পরের প্রশ্নে যাই, কিউমুলোনিম্বাস মেঘের তলদেশের রং ড্যাশ। কিউমুলোনিম্বাস মেঘের তলদেশের অর্থাৎ রং থাকে কিন্তু কালো, অর্থাৎ মনে হয় না কালো রং মানে কালো মেঘ আসছে, এবার বৃষ্টিপাত হবেই হবে। আমরা জানি ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিউমুলোনিম্বাস মেঘে হয়, তাই এর মেঘের তলদেশের রং থাকে কালো। পরের প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাদে ড্যাশ আকাশ বৃষ্টি পরিষ্কার থাকে। ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্রে কিন্তু আকাশ পরিষ্কার দেখতে পাওয়া যায়। ঘূর্ণবাদের চোখ দেখা যায় ড্যাশ ঘূর্ণবাদে। ক্রান্তীয় ঘূর্ণবাদে আমরা ঘূর্ণবাদের চোখ দেখতে পাই বা আই অফ সাইক্লোন আমরা যেটা বলে থাকি, ক্রান্তীয়। পরের প্রশ্ন, চীন সাগরের ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত। আমাদের চীন সাগরে কিন্তু টাইফুন নামে ঘূর্ণিঝড় পরিচিত। কেমন? টাইফুন। নেক্সট কোয়েশ্চেন,
চেরাপুঞ্জির মৌসিনরামের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? আমরা পড়েছি 11,777 মিলিমিটার। তাহলে এইখানে আমরা লিখি, অবশ্যই প্রায় কথাটা মেনশন করে দেবে, 11,777 মিলিমিটার। কেমন? জলকণা এবং তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো ড্যাশ। জলকণা এবং তুষারকণা একসাথে মিশ্রিত রূপ আমরা কি পড়েছিলাম? তাকে বলা হয় স্লিট। তাহলে কি হবে? কেমন? জলীয় বাষ্প লিনতাপ ত্যাগ করে জলকণায় পরিণত হলে এই প্রক্রিয়াকে ড্যাশ প্রক্রিয়া বলা হয়। যখন লিনতাপ ত্যাগ করে জলকণায় পরিণত হচ্ছে তখন সেটা কি হচ্ছে? ঘনীভবন হচ্ছে, তাই না? তাহলে উত্তর কি হবে? ঘনীভবন। পরের প্রশ্ন, জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়ার নাম কি? বাষ্পীভবন। আমরা জানি, আমরা ছোট্টবেলা থেকে তাই পড়ে আসছি, বাষ্পীভবন বলা হয় জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে। পরের প্রশ্ন, দার্জিলিং এ সাধারণত শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হতে আমরা দেখে থাকি, অর্থাৎ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। পরের প্রশ্ন, দুটি বিপরীতধর্মী উষ্ণ এবং শীতল বায়ু মিলিত হয়ে কিসের সৃষ্টি করে? দুটি বিপরীতধর্মী উষ্ণ এবং শীতল বায়ু মিলিত হয়ে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সৃষ্টি করে। কেমন? ধারণ ক্ষমতার তুলনায় অধিক জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে ড্যাশ বায়ু বলা হয়। ধারণ ক্ষমতার তুলনায় যদি অধিক জলীয় বাষ্প থাকে তখন তাকে বলা হয় অতি সম্পৃক্ত বায়ু বলা হয়। কি বলা হয়? অতি সম্পৃক্ত বায়ু। পরের প্রশ্ন, ধোঁয়াকে আশ্রয় করে যে কুয়াশা সৃষ্টি হয় তাকে আমরা বলে থাকি ধোঁয়াশা। ধোঁয়া এবং কুয়াশার থেকে হয় ধোঁয়াশা। পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলের বিকেলের দিকে ড্যাশ প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়ে থাকে। নিরক্ষীয় অঞ্চলে কিন্তু আমরা বিকেলের দিকে পরিচলন বৃষ্টিপাত দেখে থাকি। আমরা পড়েছিলাম না যে পরিচলন বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে কোন সময় হয়? বিকেলে পড়েছিলাম। আর এটা একটু ঘুরিয়ে দিয়েছে যে আমরা সেখানে দেখে থাকি পরিচলন প্রক্রিয়া। কেমন? পর্বতে বাধা পেয়ে কি বৃষ্টিপাত হয়ে থাকে? শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়ে থাকে। পরের প্রশ্ন, পর্বতের ড্যাশ ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়। পর্বতের প্রতিবাদ ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয় আর অনুবাদ ঢালে হয় বৃষ্টির ছায় অঞ্চল। তাহলে কি হবে? প্রতিবাদ ঢাল। পরের প্রশ্ন, পর্বতের অনুবাদ ঢালকে এক্ষুনি আমি বলে দিলাম বৃষ্টির ছায় অঞ্চল বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, পর্বতের অনুবাদ ঢালে প্রতিবাদ ঢাল অপেক্ষা ড্যাশ বৃষ্টিপাত হয়ে থাকে। আমরা পড়লাম শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়ে থাকে। কোয়েশ্চেনটা এখানে একটু ঘুরিয়ে দিয়েছে। পরের প্রশ্ন, পর্বতের যে ঢাল বরাবর বায়ু নিচের দিকে নামতে থাকে তাকে কোন ঢাল বলা হয়? পর্বতের যে ঢাল বরাবর বায়ু আমাদের নিচের দিকে নামতে থাকছে তাকে বলা হয় ড্যাশ ঢাল, তাকে বলা হয় অনুবাদ ঢাল। কেমন? পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল প্রতিবাদ ঢালের উদাহরণ। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালের ড্যাশ বৃষ্টি হয়ে থাকে? শৈলোৎক্ষেপ বৃষ্টি। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়ে থাকে।
পরের প্রশ্নে যাই, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু মিলিত হয়ে কোন ঘূর্ণবাদের সৃষ্টি করে? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের সৃষ্টি করে আমাদের পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু মিলিত হয়ে। পরের প্রশ্ন, পূর্ব হিমালয়ের দক্ষিণ ঢালে ড্যাশ বৃষ্টিপাত হয়ে থাকে? শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়ে থাকে পূর্ব হিমালয়ের দক্ষিণ ঢালে। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর প্রধান অধঃক্ষেপণ প্রক্রিয়াটি হলো কি? পৃথিবীর প্রধান অধঃক্ষেপণ প্রক্রিয়াটিকে আমরা বলে থাকি বৃষ্টিপাত, যেখানে 90% আমাদের অধঃক্ষিপ্ত হয় বৃষ্টিপাতের মাধ্যমে। পৃথিবীর সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চলগুলিকে একটি কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করে আমরা সমবর্ষণ রেখা পেয়ে থাকি, অর্থাৎ সমবর্ষণ রেখা। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম কি? মৌসিনরাম, যেখানে বৃষ্টিপাত হয়ে থাকে 11,777 মিলিমিটার। 11,777 মিলিমিটার। কেমন? নেক্সট কোয়েশ্চেন, পেঁজা তুলোর মতো দেখতে কোন মেঘ? আমরা পড়েছি সিরোকিউমুলাস দেখতে পেঁজা তুলোর মতো। সিরোকিউমুলাস। বছরের ড্যাশ সময় বড় বড় শহরের দৃশ্যমানতা কমে যায়? বছরের শীতের সময়, কারণ কুয়াশা পড়ে, সেই টাইমটাই কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাই না। বায়ু যত শীতল হয় তত তার ড্যাশ ধারণ ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে। জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কিন্তু শীতল বায়ুর বেশি থাকে, তাই জলীয় বাষ্প হবে। পরের প্রশ্ন, বেশি উচ্চতার মেঘগুলির গড় নিম্নতম উচ্চতা ড্যাশ ফুট হয়ে থাকে? প্রায় ধরা হয়ে থাকে 20,000 ফুটের কাছাকাছি, অর্থাৎ 20,000 ফুট। কেমন? ক্রান্তীয় ঘূর্ণবাত হবে। ক্রান্তীয় ঘূর্ণবাত ফিলিপিন্সের ড্যাশ নামে পরিচিত? বাগুই নামে পরিচিত আমাদের ক্রান্তীয় ঘূর্ণবাত, বাগুই। ভারতে শীতকালে যে পশ্চিমী ঝঞ্ঝা হয় তা আসলে কোন বৃষ্টি? ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত। তা আসলে শীতকালে আমাদের যে বৃষ্টিপাত হয়ে থাকে তাকে আমরা বলি ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত। নেক্সট কোয়েশ্চেন, ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল মেঘালয় মালভূমির শিলংয়ে অবস্থিত। পরের প্রশ্ন, যখন কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু সর্বোচ্চ জলীয় বাষ্প গ্রহণ করতে পারে তাকে আমরা বলে থাকি সম্পৃক্ত বায়ু। উত্তর হবে কি? সম্পৃক্ত। নেক্সট কোয়েশ্চেন, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো ওই বায়ুর সম্পৃক্ততা। ঠিকই বলেছি। শীত প্রধান অঞ্চলে এবং উচ্চ পার্বত্য অঞ্চলে শীতকালে মাঝে মাঝে কি ঘটে থাকে? তুষারপাত ঘটতে আমরা দেখে থাকি। পরের প্রশ্ন, সমপরিমাণ বৃষ্টিপাত যুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমবর্ষণ রেখা। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা সাধারণত হয়ে থাকে কত? 100% হয়ে থাকে, 100%। পরের প্রশ্ন, সাধারণত ক্রান্তীয় ঘূর্ণবাত দেখা যায় ড্যাশ অক্ষাংশের মধ্যে? আমরা ক্রান্তীয় ঘূর্ণবাত দেখতে পাই সাধারণত 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে। এখানে লিখে দিই 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে। কেমন? নেক্সট কোয়েশ্চেন, সাধারণত মেঘের জলকণাগুলির ব্যাস ড্যাশ মিলিমিটার হয়ে থাকে? ধরা হয়ে থাকে 0.02 মিলিমিটারের কাছাকাছি। পরের প্রশ্ন, সাধারণত মেঘের জলকণাগুলির ব্যাস 0.02 মিলিমিটার।
আরেকটা প্রশ্ন কি আছে, স্ট্র্যাটোকিউমুলাস মেঘের আর এক নাম কি? তাকে বলা হয় বাম্পি ক্লাউড। স্ট্র্যাটোকিউমুলাস মেঘের আর এক নাম হলো বাম্পি ক্লাউড। ঠিক আছে, দেখো এই অধ্যায় থেকে মোটামুটি আমাদের যতগুলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, শূন্যস্থান পূরণ আলোচনা করার ছিল আমরা করলাম। এখনো আমাদের বাকি আছে যে অধ্যায় থেকে সত্য মিথ্যা, 1 মার্কসের কি শর্ট কোয়েশ্চেন, 2 মার্কসের, 3 মার্কসের, 5 মার্কসের অনেক কিছু বাকি আছে। তাহলে চলো দেরি না করে দেখি এবার কি আছে নেক্সট। তাহলে দেখো এবার আমরা আলোচনা করব এই অধ্যায় থেকে কি কি সত্য মিথ্যা অর্থাৎ ট্রু ফলস আসতে পারে। প্রথম প্রশ্নটা চলো দেখে নি। স্ট্র্যাটোকিউমুলাস নিম্ন উচ্চতার মেঘ, তাই কি? একদমই তাই। স্ট্র্যাটোকিউমুলাস হলো নিম্ন উচ্চতা বিশিষ্ট একটা মেঘের উদাহরণ। পরের প্রশ্ন, স্ট্র্যাটাস একটি কম উচ্চতার মেঘ বলেছে, এটাও ঠিক কথা। নিম্ন উচ্চতা অথবা কম উচ্চতার মেঘ হলো স্ট্র্যাটাস। পরের প্রশ্ন, সিরোকিউমুলাস মেঘকে আমরা বজ্রমেঘ বলি না, কিউমুলোনিম্বাস মেঘকে আমরা বজ্রমেঘ বলে থাকি, তাই এটা মিথ্যা স্টেটমেন্ট। পরের প্রশ্ন, সিরোকিউমুলাস মেঘকে অনেকটা স্তূপের মতো, এটা কি সত্যি যে সিরোকিউমুলাস মেঘকে অনেকটা স্তূপের মতো দেখতে লাগে? একদমই ঠিক তাই, সত্য স্টেটমেন্ট এইটা। সিরাস মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলে আখ্যা দেওয়া হয়, একদমই মিথ্যা স্টেটমেন্ট এটা। সিরাস মেঘে আকাশ ছায় না, সিরাস তো স্বচ্ছ উচ্চতা বিশিষ্ট মেঘ, তাই তো? সব মেঘেই বৃষ্টিপাত হয়, তাই কি? আমরা সব মেঘেই কি বৃষ্টিপাত দেখতে পাই? নয়, মিথ্যা স্টেটমেন্ট। পরের প্রশ্ন, সকালবেলা পরিচলন বৃষ্টিপাত আমরা দেখতে পাই না, আমরা কিন্তু নিরক্ষীয় অঞ্চলে বিকেলে পরিচলন বৃষ্টিপাত দেখতে পাই, তাই এটাও মিথ্যা। পরের প্রশ্ন, শুষ্ক অঞ্চলে শিশির কম পড়ে, একদমই ঠিক তাই। শুষ্ক অঞ্চলে আমরা শিশিরাঙ্ক কম লক্ষ্য করে থাকি। পরের প্রশ্ন, শিশিরের কারণে অনেক সময় কাছে থাকা বস্তুগুলো আমরা দেখতে পাই না, না সেটা কুয়াশার কারণে অনেক সময় আমরা কাছে থাকা বস্তু দেখতে পাই না, তাই এটা কিন্তু মিথ্যা। পরের প্রশ্ন, শিশিরাঙ্কে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন হয় বলেছে শিশিরাঙ্কের ক্ষেত্রে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন হয়, একদমই সত্য স্টেটমেন্ট। পরের প্রশ্ন, শিশির এবং কুয়াশা অধঃক্ষেপণের দুটি রূপ বলেছেন না, শিশির এবং কুয়াশা কিন্তু অধঃক্ষেপণের রূপ নয়, তাই এটা মিথ্যা স্টেটমেন্ট। পরের প্রশ্ন, শিলং খাসি পাহাড়ের প্রতিবাদ ঢালে অবস্থিত, এটাও মিথ্যা স্টেটমেন্ট। অনুবাদ ঢালে অবস্থিত, শিলং একটি প্রতিবাদ ঢালে অবস্থিত শহর, এটাও কিন্তু মিথ্যা স্টেটমেন্ট। অনুবাদ ঢালে অবস্থিত একটা শহর শিলং, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে সম্পৃক্ত বায়ু বলা হয়, নয়, এটাও মিথ্যা স্টেটমেন্ট। মৌসিন নামে প্রধানত শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হতে আমরা দেখতে পাই, একদমই ঠিক তাই। মৌসিন নামে আমরা প্রধানত শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হতে দেখতে পাই, আর যেখানে বৃষ্টিবহুল অঞ্চল হিসেবে আমরা জানি। পরের প্রশ্ন, মেঘ মুক্ত রাত্রিতে শিশির কম সৃষ্টি হয়, মেঘ মুক্ত একটা পরিবেশ রাত্রিতে কিন্তু শিশির বেশি পরিমাণে সৃষ্টি হবে, তাই এটাও মিথ্যা স্টেটমেন্ট। মেঘ সৃষ্টির জন্য ঘনীভবনের প্রয়োজন হয় না, একদমই ঠিক নয়। মেঘ যত সৃষ্টি হবে তার জন্য তো ঘনীভবন দায়ী হবে, তাই না? তাই এটা কিন্তু মিথ্যা স্টেটমেন্ট। মাঝারি উচ্চতার মেঘে আমরা ম্যাকারেল আকাশ দেখতে পাই, এটাও মিথ্যা স্টেটমেন্ট। বৃষ্টিপাতের পূর্বে আমরা মেঘ দেখতে পাই, একদমই সত্য স্টেটমেন্ট। বৃষ্টিপাতের পূর্বানুমান করা যায় রেইনগজ যন্ত্রের সাহায্যে, নয়, এটা কিন্তু মিথ্যা স্টেটমেন্ট। পরের প্রশ্ন, বৃষ্টিপাত উষ্ণতা কমাতে সাহায্য করে, এটা উষ্ণতা কমাতে সাহায্য করে, সত্য স্টেটমেন্ট। পরের প্রশ্ন, বৃষ্টির ছায় অঞ্চল অনুবাদ ঢালে দেখতে পাওয়া যায়, আমরা বৃষ্টিপাত ছায় অঞ্চল অনুবাদ ঢালেই দেখতে পাই, তাহলে এটা সত্য স্টেটমেন্ট। বায়ু সম্পৃক্ত হওয়ার তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলা হয়, একদমই সত্য স্টেটমেন্ট। বায়ুর চাপ মাপা হয় রেইনগজ যন্ত্রের সাহায্যে, মিথ্যা স্টেটমেন্ট। প্রতিবাদ ঢালে বায়ুর আর্দ্রতা
প্রতিবাদ ঢালের আর্দ্র বায়ু অনুবাদ ঢালে শুষ্ক বায়ু রূপে প্রবাহিত হয়। প্রতিবাদ ঢালে যেটা আর্দ্র বায়ু থাকে, অনুবাদ ঢালে সেটা শুষ্ক রূপে প্রবাহিত হয়। একদমই সত্য স্টেটমেন্ট। পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল হয়, মিথ্যা। আমরা জানলাম কি পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চলের সৃষ্টি হয়। পরিচলন বৃষ্টিপাত স্বল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে, একদমই নয়, এটাও মিথ্যা স্টেটমেন্ট। পরিচলন বৃষ্টিপাত উচ্চ অক্ষাংশে আমরা বেশি হতে দেখতে পাই, একদম মিথ্যা স্টেটমেন্ট। নিরক্ষীয় অঞ্চলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম হয়, এরকম কি পড়েছিলাম আমরা যে নিরক্ষীয় অঞ্চলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকবে? একদমই নয়, মিথ্যা স্টেটমেন্ট। নিরক্ষীয় অঞ্চলে ঘূর্ণ বৃষ্টিপাত সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, তাই কি? না, আমরা নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত বেশি লক্ষ্য করে থাকি। নিম্বোস্ট্রাটাস মেঘে এক টানা বৃষ্টিপাত হয়, একদমই ঠিক তাই। বৃষ্টিপাতের পূর্বাভাস বা একটানা বৃষ্টিপাত আমরা নিম্বোস্ট্রাটাস মেঘে কিন্তু দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের কেন্দ্রে ঘূর্ণবাদের চক্ষু সৃষ্টি হয় না। ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্রে আমরা ঘূর্ণবাদের চক্ষু দেখতে পাই, এটা মিথ্যা। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ ক্রান্তীয় ঘূর্ণবাদের তুলনায় বেশি শক্তিশালী, না, আমাদের ক্রান্তীয় ঘূর্ণবাদ বেশি শক্তিশালী, তাই এটা কিন্তু মিথ্যা। জলের বাষ্পে পরিণত হবার প্রক্রিয়াকে বলা হয় বাষ্প মোচন, না, বাষ্পীভবন বলা হয়, তাই এটা মিথ্যা স্টেটমেন্ট। জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভারী হয়ে থাকে, এটাও মিথ্যা স্টেটমেন্ট। জলীয় বাষ্পপূর্ণ হালকা হওয়ার কারণেই সেটা বাষ্পীভূত হয়ে থাকে, তাই এটা কিন্তু মিথ্যা। গ্রীষ্মকালে জলাশয়ের উপর কুয়াশা বেশি হতে আমরা দেখতে পাই, এটাও মিথ্যা স্টেটমেন্ট। খুব ছোট জলকণা ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে স্লিট বলা হয়, না, স্লিট ছিল কি তুষার এবং শিশিরের মিশ্রণ, তাই তো, তাই এটা কিন্তু মিথ্যা। ক্রান্তীয় ঘূর্ণবাদ বঙ্গোপসাগরে সাইক্লোন নামে পরিচিত, এটা একদমই সত্য। ক্রান্তীয় ঘূর্ণবাদ আমরা বঙ্গোপসাগরে সাইক্লোন নামে পরিচিত হতে দেখতে পাই। পরের প্রশ্ন, কুয়াশা অধঃক্ষেপণের রূপ নয়, একদমই সত্য। কুয়াশা এবং শিশির কোনোটাই অধঃক্ষেপণের রূপ নয়। পরের প্রশ্ন, কিউমুলোনিম্বাস মেঘের আর এক নাম হলো বজ্রমেঘ। তাই জানলাম আমরা যে কিউমুলোনিম্বাস মেঘের আর এক নাম হলো বজ্রমেঘ, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, তাই তো। কিউমুলোনিম্বাস মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়া, যেখানে প্রচুর বৃষ্টিপাত হবে সেখানে কি আমরা প্রচুর পরিষ্কার আবহাওয়া দেখতে পাবো? একদমই না, তাই মিথ্যা। কিউমুলোনিম্বাস মেঘ থেকে পরিচলন বৃষ্টিপাত হয় বলেছে, একদমই ঠিক তাই, সত্য স্টেটমেন্ট। কিউমুলোনিম্বাস মেঘ থেকে পরিচলন বৃষ্টিপাত হয়, সত্য স্টেটমেন্ট। কিউমুলাস মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়া সৃষ্টি করে, একদমই ঠিক তাই, সত্য স্টেটমেন্ট। কর্ণাটক মালভূমি একটি বৃষ্টির ছায় অঞ্চল, একদমই মিথ্যা। কর্ণাটক মালভূমি কিন্তু বৃষ্টির ছায় অঞ্চল নয়। পরের প্রশ্ন, একটি বৃষ্টির ছায় অঞ্চলের উদাহরণ হলো শিলং, সত্য, শিলংয়ে কিন্তু বৃষ্টির ছায় অঞ্চল। আর্দ্র বায়ু অপেক্ষা শুষ্ক বায়ু হালকা প্রকৃতির হয়, মিথ্যা। শুষ্ক বায়ু ভারী প্রকৃতির হয়। আমাদের দেশে বর্ষাকালে প্রচুর শৈলক্ষে বৃষ্টিপাত হতে আমরা দেখে থাকি, একদমই সত্য স্টেটমেন্ট। পরের প্রশ্ন, অল্টোস্ট্র্যাটাস বেশি উচ্চতার মেঘ বলে আমরা জানি, না, অল্টোস্ট্র্যাটাস কম উচ্চতা বিশিষ্ট মেঘ। পরের প্রশ্ন, 2009 সালে পশ্চিমবঙ্গে সংঘটিত ঘূর্ণবাদ আয়লা নামে পরিচিত, একদমই ঠিক তাই, সত্য স্টেটমেন্ট। 0.5 মিলিমিটারের কম ব্যাসযুক্ত ছোট জলকণা ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে বলা হয় স্লিট, না, 0.02, তাহলে এটা হবে মিথ্যা স্টেটমেন্ট। কেমন? তাহলে দেখো এই অধ্যায় থেকে আমাদের মোটামুটি যা যা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সত্য মিথ্যা আমরা আলোচনা করলাম। এবার তোমরা আমাকে সত্যি করে বলো তো, সমস্তগুলোর উত্তর কি তোমরা ঠিকঠাক দিতে পেরেছো? না, কিছু তো একটা গন্ডগোল আছে, তাই না? তাহলে কি করতে হবে এই গন্ডগোলটা মেটানোর জন্য? মেনটেন করতে হবে একটা প্রপার স্টাডি ফ্লোয়ের, তাই না? তাহলে দেখবে পড়াশোনাও হবে, খেলাধুলাও হবে, সমস্ত কিছু একদম ঠিকঠাক বজায় রেখে হবে, তাই না? তাহলে চলো না একটু স্টাডি ফ্লোটা কেমন হবে দেখে নি, তারপরে আবার আমরা ফিরে আসবো এই অধ্যায় থেকে আর বাকি কি কি প্রশ্ন নিয়ে আলোচনা করা যায় সেগুলো নিয়ে, কেমন? তাহলে চলো একবার স্টাডি ফ্লোটা দেখে নি।
ক্লাস 8 এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট, এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5, মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6, আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। স্টাডি ফ্লোটা প্রপার ফলো করবে তো এবার থেকে, তাহলে স্টাডি ফ্লোটা কিন্তু অবশ্যই মেনটেন করবে তোমাদের পরীক্ষার এবং পড়ার সুবিধার জন্য, কেমন? তাহলে চলো আবারও আমরা ফিরে এলাম এই অধ্যায় থেকে, মেঘ বৃষ্টি চ্যাপ্টার থেকে আমাদের কি কি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা নিয়ে, যার প্রশ্নমান থাকবে 1 মার্কস, কেমন? চলো কি আছে প্রশ্ন দেখে নি। আই অফ সাইক্লোন কাকে বলা হয়? আমরা পড়ছিলাম এতক্ষণ ধরে, আই মানে কি? চোখ। তাহলে কাকে বলবো? ঘূর্ণবাতের চক্ষু আমরা কাকে বলে থাকি? ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে আমরা আইস অফ সাইক্লোন দেখতে পাই। ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে আমরা দেখতে পাই আই অফ সাইক্লোন, অর্থাৎ ঘূর্ণবাতের চক্ষু, কেমন? পরের প্রশ্ন, ঘনীভবন প্রক্রিয়ায় সৃষ্ট শিশির জমাট বেঁধে কিসে পরিণত হয়? শিশির জমাট বেঁধে তুহিনে পরিণত হয়। উত্তর কি হবে? তুহিন। নেক্সট কোয়েশ্চেন, 2009 সালে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নামটা কি ছিল? আমরা সকলে জানি হয়েছিল আয়লা, তাই তো? আয়লা নামক একটা ঘূর্ণিঝড়, বিধ্বংসী ঘূর্ণিঝড় আমরা যাকে বলি। কোয়েশ্চেনটা একটু ভালো করে পড়ে নাও।
2013 সালে ওড়িশা এবং অন্ধ্র উপকূলে আছড়ে পড়া ঘূর্ণিঝড়টির নাম কি? অথবা কোন বিধ্বংসী ঝড়ের তাণ্ডবে ওড়িশার গোপালপুর ক্ষতিগ্রস্ত হয়েছিল? আমাদের সেই ঘূর্ণিঝড়ের নাম কি ছিল? ফাইলিন ঘূর্ণিঝড় ছিল। ফাইলিন। কেমন? যা হয়েছিল আমাদের ওড়িশা এবং অন্ধ্র উপকূলে। পরের প্রশ্ন, 4 o'clock রেন কাকে বলা হয়? আমরা 4 o'clock রেন বলে থাকি পরিচলন বৃষ্টিপাতকে, তাই তো, যা নিরক্ষীয় অঞ্চলে হয়ে থাকে। পরিচলন বৃষ্টিপাতকে বলে থাকি। যা হয়েছিল নিরক্ষীয় অঞ্চলে। বাম্পি ক্লাউড, এক্ষুনি আমরা বললাম, আমরা বাম্পি ক্লাউড কাকে বলে থাকি? স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে আমরা বলে থাকি বাম্পি ক্লাউড। স্ট্র্যাটোকিউমুলাস মেঘ। পরের প্রশ্ন, অনুবাদ ঢাল কাকে বলা হয়? আমরা জানি প্রতিবাদ ঢালের অপোজিট দিক হলো অনুবাদ ঢাল, অর্থাৎ প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত হয়, অনুবাদ ঢালে বৃষ্টিপাত কম হয়, তাই তো, বৃষ্টির ছায়া অঞ্চল। অল্প সময়ে প্রবল বর্ষণ ঘটায় কোন মেঘ? কিউমুলোনিম্বাস মেঘ কিন্তু অল্প সময়ের মধ্যেই অনেক বৃষ্টিপাত ঘটায়, মুলোনিম্বাস। পরের প্রশ্নে যাই, আমাদের দেশে বর্ষাকালে মূলত কোন ধরনের বৃষ্টিপাত ঘটতে আমরা দেখে থাকি? বর্ষাকালে হয় শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। লিখে নাও, হয়ে থাকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। পরের প্রশ্নে যাই, একটি ঘূর্ণবাদ বৃষ্টির নাম লেখো। একটা ঘূর্ণবাদ জনিত বৃষ্টির নাম কি হতে পারে? ফাইলিন। ফাইলিন হলো একটা ঘূর্ণবাদ জনিত বৃষ্টির নাম। পরের প্রশ্নে যাচ্ছি, একটা বৃষ্টির ছায়া অঞ্চলের নাম আমরা জানি দাক্ষিণাত্যের মালভূমি একটা বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ। এমন দুটি দেশের নাম করো যেখানে প্রায় সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। শ্রীলঙ্কায় হয়ে থাকে, ইন্দোনেশিয়ায় হয়ে থাকে পরিচলন বৃষ্টিপাত। তাহলে কি হবে? শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া। কেমন? পরের প্রশ্নে যাই, কোন অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত ঘটে থাকে? নিরক্ষীয় অঞ্চলে আমরা জানি পরিচলন বৃষ্টিপাত ঘটে থাকে। পরের প্রশ্ন, কোন অঞ্চলে সূর্য একদম লম্বভাবে কিরণ দেয়? কি বলেছিলাম? নিরক্ষীয় অঞ্চলেই কিন্তু সূর্য লম্বভাবে কিরণ দেয় এবং নিরক্ষীয় অঞ্চলেই কিন্তু পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে উত্তর কি হবে? নিরক্ষীয় অঞ্চল। পরের প্রশ্ন, কোন প্রকার বৃষ্টিপাত স্বল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ অবস্থায় থাকে? পরিচলন বৃষ্টিপাত কিন্তু স্বল্প জায়গার মধ্যে একটা সীমাবদ্ধ অবস্থায় থাকে। তাহলে উত্তর কি হবে? পরিচলন। কোন মেঘ থেকে বজ্রপাত সহ ভীষণ বৃষ্টি হয়ে থাকে? আবার অপশন গুলো দিয়ে দিয়েছে। সর্বাধিক বৃষ্টিপাত কিউমুলোনিম্বাস, স্ট্র্যাটাস কিউমুলাস এবং সিরাস মেঘ থেকে আমরা জানি কিউমুলোনিম্বাস থেকে বজ্রপাত সহ বৃষ্টিপাত হয়ে থাকে, তাই জন্য একে বলা হয় বজ্রবৃষ্টি, তাই তো। নেক্সট কোয়েশ্চেন, কোন মেঘ ফুলকপির ন্যায় দেখতে হয়? কিউমুলাস মেঘ কিন্তু দেখতে হয় ফুলকপির ন্যায়। কেমন? তাহলে কি হবে? কিউমুলাস। পরের প্রশ্নে যাই, কোন জাতীয় মেঘে আকাশ ঢেকে গেলে তাকে বাম্পি ক্লাউড বলা হয়? আমরা বললাম স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে আমরা বলে থাকি বাম্পি ক্লাউড। স্ট্র্যাটোকিউমুলাস। পরের প্রশ্ন, কোন ধরনের ঘূর্ণবাদ দীর্ঘস্থায়ী হয়ে থাকে? আমরা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ একটা দীর্ঘস্থায়ী ঘূর্ণবাদ। তাহলে উত্তর কি হবে? নাতিশীতোষ্ণ।
পরের প্রশ্নে যাচ্ছি, কোন প্রকার মেঘে ঢাকা আকাশ দুধের মতো সাদা দেখতে হয়? না আমরা জানি সিরোস্ট্র্যাটাস দেখতে কিন্তু পুরো দুধের মতো সাদা হয়ে থাকে। তাহলে উত্তর কি হবে? সিরোস্ট্র্যাটাস। পরের প্রশ্নে যাচ্ছি, কোন প্রক্রিয়ায় সম্পৃক্ত বায়ুর জলীয় বাষ্প ছোট ছোট জলকণায় পরিণত হয়ে থাকে? সেটা কোন প্রকারে? ঘনীভবন ছোট ছোট জলকণায় পরিণত হয়, সেটা যখন আর ওয়েট ধরে রাখতে পারে না, বৃষ্টিপাত আকারে নেমে আসে, তাহলে সেটা কি হবে? ঘনীভবন। পরের প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে প্রবাহিত ঝড়ের নাম আমরা কি পড়েছিলাম? হ্যারিকেন। হ্যারিকেন ছিল আমাদের ক্যারিবিয়ান সাগরে প্রবাহিত একটা ঝড়ের নাম। পরের প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণিঝড় ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন নামেই পরিচিত। চেরাপুঞ্জি কোন পাহাড়ের ঢালে অবস্থিত? আমাদের চেরাপুঞ্জি কিন্তু খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে অবস্থিত। মেনশন করে দিচ্ছি, খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে। পরের প্রশ্নে যাই, চেরাপুঞ্জিতে অধিক বৃষ্টিপাত আর শিলংয়ে বৃষ্টির ছায় অঞ্চল হলে দুটো স্থানের মধ্যে দূরত্ব কত হবে? দূরত্ব কিন্তু বেশি নয়, মাত্র 56 কিলোমিটার হয়ে থাকে দূরত্ব, জানো? 56 কিমি। জলকণা এবং তুষারকণার মিশ্রিত রূপকে আমরা কি বলে থাকি? স্লিট বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন, দুটি অতি উচ্চ মেঘের নাম লেখো বলেছে। অতি উচ্চ মেঘের নাম কি? সিরাস আছে, সিরোকিউমুলাস আছে। তাহলে দুটো অধিক উচ্চ মেঘের নাম হলো সিরাস আর সিরোকিউমুলাস। পরের প্রশ্নে যাই, দুটি উল্লম্ব মেঘের নাম লেখো। যেটা উল্লম্ব, কিউমুলাস উল্লম্ব মেঘ, কিউমুলো নিম্বাসও কিন্তু উল্লম্ব মেঘ। তাহলে কি হবে? কিউমুলাস কিউমুলো নিম্বাস। পরের প্রশ্নে, নিম্ন উচ্চতার মেঘের গড় উচ্চতা কত হয়ে থাকে? প্রায় ধরা হয়ে থাকে 6500 ফুট। পরের প্রশ্ন, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প থাকলে তাহলে বায়ুকে বলা হয় সম্পৃক্ত বায়ু। পরের প্রশ্ন, পরিচলন বৃষ্টিপাতে কোন পদ্ধতিতে বায়ু উত্তপ্ত হয়ে থাকে? পরিচলন বৃষ্টিপাতে কিন্তু বায়ু পরিচলন পদ্ধতিতেই উত্তপ্ত হয়ে থাকে। নেক্সট, পর্বতের কোন ঢালে বৃষ্টির ছায় অঞ্চল অবস্থান করছে বলে আমরা দেখে থাকি? অনুবাদ ঢালে কিন্তু বৃষ্টির ছায় অঞ্চল হয়, অনুবাদ। আর প্রতিবাদ ঢালে কিন্তু শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়ে থাকে। কেমন? পরের প্রশ্ন, পর্বতের যে ঢালে বৃষ্টিপাত হয় তাকে বলা হয় প্রতিবাদ ঢাল, এক্ষুনি বললাম। পশ্চিমবঙ্গে শরৎকালে ঘূর্ণিঝড় হয় তাকে কি বলা হয়? আশ্বিনের ঝড় বলা হয়। আশ্বিন মাসে হয়ে থাকে তাই তাকে বলা হয় আশ্বিনের ঝড়। পশ্চিমবঙ্গে শিলাবৃষ্টি কখন সংঘটিত হয়? বসন্ত এবং গ্রীষ্মকালে একটু গরম পড়ে, তখনই শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। পরের প্রশ্ন, পূর্ব চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কি বলা হয়? তাকে বলা হয় টাইফুন। এই ঘূর্ণিঝড়ের নাম হলো টাইফুন। পৃথিবীর সমবৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যোগ করে যে রেখা পাই, যেমন আগেরটা কি ছিল? এটাকে বলা হয় সমবর্ষণ রেখা। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম কি? পৃথিবীতে সর্বাধিক শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম হলো টর্নেডো। বঙ্গোপসাগরে সৃষ্ট দুটি বিশেষ ঘূর্ণবাতের নাম লেখো। বঙ্গোপসাগরে আয়লা হয়েছিল, ফাইলিন হয়েছিল, বিশেষ ঘূর্ণবাত আয়লা
ও ফাইলিন। পরের প্রশ্নে যাই, বঙ্গোপসাগরে সৃষ্ট দুটি বিশেষ ঘূর্ণবাদের নাম লেখো। আয়লা এবং ফাইলিন আমি বললাম। নেক্সট কোয়েশ্চেন, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার হলো বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র। বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া কোনটি হয়ে থাকে? ঘনীভবন হলো বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া, ঘনীভবন। পরের প্রশ্ন, বৃষ্টিপাত কয় প্রকার? 3 প্রকার। পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, নিরক্ষীপ বৃষ্টিপাত। তো বৃষ্টিপাত কিন্তু 3 প্রকারের হয়ে থাকে। বৈশাখ মাসের অপরাহ্নে মাঝে মাঝে কি মেঘ দেখা যায়, তার নাম কি? আমরা দেখে থাকি কিউমুলোনিম্বাস মেঘ। বৈশাখ মাসের অপরাহ্নে কিউমুলোনিম্বাস। ভারতের শরৎকালে কি ধরনের বৃষ্টিপাত হতে আমরা দেখে থাকি? ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত হয়ে থাকে আমাদের শরৎকালে, ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত। পরের প্রশ্ন, ভারতের অধিকাংশ বৃষ্টিপাত কোন শ্রেণীর হয়ে থাকে? শৈলক্ষেপ জনিত বৃষ্টিপাত হয়ে থাকে ভারতের অধিকাংশ বৃষ্টিপাত। ভারতের দুটি বৃষ্টির ছায়া অঞ্চল, শিলং বৃষ্টির ছায়া অঞ্চল, পুনে বৃষ্টির ছায়া অঞ্চল। তাহলে কি লিখবো? শিলং, পুনে। পরের প্রশ্ন, মাঝারি উচ্চতার একটি মেঘের নাম লেখো বলেছে। অল্টো স্ট্র্যাটাস কিন্তু একটা মাঝারি উচ্চতার মেঘ, তাহলে কি হবে? অল্টো স্ট্র্যাটাস। পরের প্রশ্নে যাচ্ছি, মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে সঞ্চিত হয় বলেছে? ট্রপোস্ফিয়ার স্তরে কিন্তু আমরা মেঘ দেখতে পাই, তাই এটা উত্তর হবে কি? ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, মেঘমুক্ত রাতে শিশির বেশি সৃষ্টি হয় কেন? আমরা জানি তার কারণ হচ্ছে মেঘমুক্ত রাতে ভূপৃষ্ঠে বেশি তাপ বিকিরণ করে বলে, তার কারণ সেখানে আমরা শিশির সৃষ্টি হতে দেখে থাকি। ম্যাকারেল আকাশ কোন মেঘকে বলা হয়? সিরোকিউমুলাস মেঘকে কিন্তু ম্যাকারেল আকাশ বলা হয়, সিরোকিউমুলাস। পরের প্রশ্নে যাচ্ছি, রেন গজ কি? আমরা জানি রেন গজ কি। শরৎকালে পশ্চিমবঙ্গে কোন ঘূর্ণিঝড় হতে দেখতে পাই? আমরা শরৎকালে পশ্চিমবঙ্গে কিন্তু আশ্বিনের ঝড় হতে দেখতে পাই, তাই না? শরৎকালে সেটা কিন্তু আশ্বিনের ঝড় হয়, আর কালবৈশাখীর ঝড় কিন্তু টোটালি আলাদা। পরের প্রশ্ন, শিলংয়ে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ আমরা জেনেছি প্রায় 2207 মিলিমিটার। তাহলে কি হবে? প্রায় 2207 মিলিমিটার। ঠিক আছে। শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা কেন? কারণ জলীয় বাষ্পের উপস্থিতির জন্য শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা প্রকৃতির হয়ে থাকে। কেমন? তাহলে দেখো এই অধ্যায় থেকে আমরা কি কি 1 মার্কসের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে আলোচনা করে নিলাম, কিন্তু আমাদের এখনো 2 মার্কসের কোয়েশ্চেন, 3 মার্কসের কোয়েশ্চেন, 5 মার্কসের কোয়েশ্চেন জানা বাকি আছে। কিন্তু এখানে কি তোমাদের মনে হচ্ছে যে ম্যাম এটাগুলো তো আপনি এমনি কোয়েশ্চেন আনসার করাচ্ছেন, একটু পড়িয়ে দিলে ভালো হয়? আবারও বলছি, পড়াতে গেলে বা আমার সাথে সরাসরি ক্লাস করতে গেলে জয়েন করতে হবে টিউটোপিয়া লাইভ ক্লাসে, যেখানে আমি কিন্তু সরাসরি থাকছি তোমাদের সাথে, সরাসরি আলোচনা নিয়ে, অর্থাৎ যেখানে তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে পারবে, আমার পড়া বুঝতে পারবে। কেমন? তাহলে চলো নেক্সট এবার কি আলোচনা করব দেখে নেওয়া যাক। তাহলে চলো এবারে আলোচনা করা যাক আমাদের এই মেঘ বৃষ্টি অধ্যায় থেকে আমাদের কি কি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, আর যার প্রশ্নমান থাকবে 2 মার্কস। তাহলে চলো প্রথম প্রশ্নটা কি আছে দেখে নি। ঘনীভবন কাকে বলে? আমরা জানি আকাশে ঘনীভবন হয়, ঘনীভবনের মাধ্যমে বৃষ্টিপাত হয়, কিন্তু এর কাকে বলে এটা যদি একটু সুন্দর করে গুছিয়ে বলতে হয় কি বলবো? যে প্রক্রিয়ায় জলীয় বাষ্প বায়ুতে অবস্থিত ধূলিকণা, লবণকণা, জলকণা, খনিজ কণা এদেরকে আশ্রয় করে একটা জলবিন্দুতে পরিণত হয়, আর তাকে বলা হয় ঘনীভবন। আর ঘনীভবনের ফলে মেঘ, কুয়াশা, তুষার, তুহিন এগুলো সৃষ্টি হয়ে থাকে। তাহলে ঘনীভবনের রূপগুলো কি কি আমরা বলতে পারি? মেঘ, কুয়াশা, তুষার,
এগুলো হচ্ছে ঘনীভবনের বিভিন্ন ধরনের রূপ। কেমন? পরের প্রশ্ন দেখি চলো। বাষ্পীভবন কাকে বলে বা বাষ্পীভবন বলতে কি বোঝো? কি বলবো? সূর্যকিরণ বা উষ্ণতার যে জল বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। সূর্যকিরণ এবং উষ্ণতার যে তাপমাত্রা তার ফলে যে জল বাষ্পে পরিণত হয়, তাই সেই প্রক্রিয়াকে আমরা বলছি বাষ্পীভবন। তাহলে দেখো ঘনীভবন গেল, বাষ্পীভবন গেল। এবার দেখো কি আছে, ধোঁয়াশা কাকে বলে? আমরা কি জানি আকাশে প্রচুর পরিমাণে আমরা মাঝে মাঝে শীতকালেও ধোঁয়াশা দেখতে পাই, ঠিক আছে, সেটা মনে হয় কুয়াশার মতো, কিন্তু আমরা কিন্তু গরমকালেও এটা দেখতে পাই। তাহলে বলো গরমকালে কুয়াশা কোথা থেকে এলো? সেটা কিন্তু কুয়াশা নয়, সেটা হলো এক প্রকারের ধোঁয়াশা। দেখো শিল্প কলকারখানা থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত হয়, শিল্প নগরীর বাতাসে ভেসে বেড়ায়, যা মোটামুটি জলাকর্ষী কণা হিসেবে কাজ করে। শীতকালে কুয়াশা এইসব যে জলাকর্ষী কণাগুলোকে আশ্রয় করে ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসে ভেসে বেড়ায়। যে ধোঁয়াটে অবস্থাটার সৃষ্টি হয় তাকেই আমরা বলছি ধোঁয়াশা। কেমন? চলো পরের প্রশ্নে যাই। শিশিরাঙ্ক কাকে বলে? যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় আর তাই হলো ওই বায়ুর শিশিরাঙ্ক। তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছালে সেখানকার আর্দ্র বায়ু কিন্তু ঘনীভবন ঘটে। তাহলে ঘনীভবন কখন ঘটে? যখন তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছে যায়। কেমন? পরের প্রশ্ন দেখি চলো। হিমাঙ্ক বলতে কি বোঝো বা হিমাঙ্ক কাকে বলে? নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় জল তরল থেকে জমে কঠিন বরফে পরিণত হয়। কি বললাম? একটা নির্দিষ্ট চাপে যে পরিমাণ উষ্ণতায় জল তরল থেকে একটা জমে কঠিনে পরিণত হচ্ছে, আর তাকেই আমরা বলছি হিমাঙ্ক। কেমন? পরের প্রশ্নে যাচ্ছি চলো। সম্পৃক্ত বায়ু কাকে বলে বা সম্পৃক্ত বায়ু বলতে কি বোঝো? আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত বায়ু টার্মটা কিন্তু অনেক সময় পড়তে গিয়ে পড়েছি। কি বলবো? কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা থাকার কথা, সেই পরিমাণ জলীয় বাষ্প যদি উপস্থিত থাকে তাকে আমরা বলি ওই বায়ুর সম্পৃক্ত বায়ু, অর্থাৎ ওই বায়ুকে আমরা বলে থাকি সম্পৃক্ত বায়ু। আবার আমি রিপিট করছি, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুর যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা থাকে, সেই পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকলে আমরা সেই বায়ুকে বলে থাকি সম্পৃক্ত বায়ু। কেমন? পরের প্রশ্নে যাই চলো। বায়ুর আর্দ্রতা কাকে বলে? এই যে এতক্ষণ ধরে বললাম বায়ুর আর্দ্রতা, আমরা জানি বৃষ্টিপাত হলে বায়ু আর্দ্র বায়ু হয়ে থাকে, কিন্তু এই প্রক্রিয়াটা কি? সূর্যতাপে প্রতিনিয়ত বায়ুর জলভাগ থেকে জলীয় বাষ্প উত্থিত হচ্ছে, অর্থাৎ জলীয় বাষ্প থেকে জলভাগ উত্থিত হচ্ছে, উত্থিত হয়ে বায়ুমণ্ডলে মিশছে। বায়ুর জলীয় বাষ্প ধারণ করার এই ক্ষমতাকে আমরা বলি বায়ুর আর্দ্রতা। কেমন? পরের প্রশ্নে যাই। উচ্চতা অনুসারে মেঘের শ্রেণী বিভাগ করে, অর্থাৎ উচ্চতা অনুসারে আমরা মেঘকে কতগুলো ভাগে ভাগ করতে পারি। প্রথমেই আমরা বলবো নিম্ন উচ্চতার মেঘ, আর এই নিম্ন উচ্চতার মেঘের সর্বোচ্চ গড় উচ্চতা কত থাকে? লিখে নি চলো। নিম্ন উচ্চতার মেঘ, আর এই নিম্ন উচ্চতার মেঘে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কত থাকে? 6500 ফুট। কেমন? নেক্সট কি? মাঝারি উচ্চতার মেঘ, আর এর গড় উচ্চতা কত থাকে? 6500 ফুট থেকে 20000 ফুট পর্যন্ত। নেক্সট কি? মাঝারি উচ্চতার মেঘ, যা থাকে 6500 থেকে 20000 ফুট পর্যন্ত উচ্চতা বিশিষ্ট। নেক্সট কি আমরা বলতে পারি? অধিক উচ্চতার মেঘ বা বেশি উচ্চতার মেঘ আমরা বলতে পারি। কি লিখবো? অধিক উচ্চতার মেঘ, আর যার উচ্চতা কত থাকে? 20000 ফুটের বেশি গড় উচ্চতা, 20000 ফুট। ঠিক আছে? আর একটা থাকে উল্লম্ব উচ্চতার মেঘ, যেখানে কিউমুলোনিম্বাস কিউমুলাস এই ধরনের মেঘগুলো থাকে। তো উল্লম্ব উচ্চতার মেঘের গড় উচ্চতা কত হবে? চলো লিখে ফেলি। উল্লম্ব
উচ্চতার মেঘের গড় উচ্চতা 1600 ফুট। কেমন? এটা হলো উচ্চতা অনুসারে মেঘের শ্রেণী বিভাগ। ওকে, চলো পরের প্রশ্নে যাই। কোন কোন মেঘ থেকে সাধারণত বৃষ্টিপাত ঘটে? বায়ুমণ্ডলে সিরোস্ট্র্যাটাস, অল্টোস্ট্র্যাটাস, নিম্বাস, নিম্বোস্ট্র্যাটাস এবং কিউমুলোনিম্বাস। নামগুলো একবার লিখে দিই। সিরোস্ট্র্যাটাস, অল্টোস্ট্র্যাটাস, সিরোস্ট্র্যাটাস, অল্টোস্ট্র্যাটাস, নিম্বাস, নিম্বোস্ট্র্যাটাস এবং কিউমুলোনিম্বাস। মেঘ থেকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। কেমন? পরের প্রশ্নে যাই চলো। ম্যাকারেল আকাশ কাকে বলে? আমরা জানি যে পেজা তুলোর মতো দেখতে সিরোকিউমুলাস মেঘে আকাশ ছেয়ে গেলে সেটা ম্যাকারেল আকাশ বলা হয়। কি বললাম? সিরোকিউমুলাস। কি নামটা বললাম? আবারও বলে দিচ্ছি, সিরোকিউমুলাস। ম্যাকারেল নামটা দেওয়ার পেছনে কিন্তু একটা কারণ আছে। কি বলতো? এই যে যেহেতু ম্যাকারেল আকাশ অর্থাৎ সিরোকিউমুলাস মেঘকে দেখতে অনেকটা পেজা তুলোর মতো আর একটু থাকে, তো যাই হোক, এই যে দেখতে যেমনটা ঠিক ম্যাকারেল মাঝের পিঠটাকেও ঠিক তেমনটার সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ দুটোকে সেম মতো দেখতে লাগে, তাই এই ম্যাকারেল আকাশ বলা হয় সিরোকিউমুলাস মেঘকে। কেমন? চলো পরের প্রশ্নে যাই। আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো? আপেক্ষিক আর্দ্রতা হলো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যতটুকু জলীয় বাষ্প আছে, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যতটা জলীয় বাষ্প আছে এবং একই তাপমাত্রায় ওই বায়ুর যে সর্বোচ্চ কতটা জলীয় বাষ্প ধারণ করতে পারবে তার অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। কেমন? পরের প্রশ্নে যাচ্ছি। কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা 100% বলতে কি বোঝায়? ওই স্থানের জলীয় বাষ্পের পরিমাণ শতকরা 100 ভাগ, অর্থাৎ বায়ুটি জলীয় বাষ্পপূর্ণ বায়ু 100 ভাগ হলেই বায়ুটির সম্পৃক্ত অবস্থায় পৌঁছে যায় আর ওই বায়ু থেকেই বৃষ্টিপাত হয়। কেমন? চলো পরের প্রশ্নে যাই। কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা যদি 70% হয় তাহলে কি বোঝাবে? যখন কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা 70% তাহলে ওই স্থানের বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন বায়ুতে তার শতকরা 70 ভাগ যদি উপস্থিত থাকে অর্থাৎ আছে, সুতরাং ওই বায়ুকে সম্পৃক্ত করতে আরো 30% জলীয় বাষ্পের প্রয়োজন হবে। এটাই হচ্ছে তার ব্যাখ্যা। কেমন? পরের প্রশ্নে যাই। পরিচলন বৃষ্টিপাত কাকে বলে? আমরা জানি কি দিনের বেলায় সূর্যকিরণের জল বাষ্পে পরিণত হয়, সোজা উপরে উঠে যায়, শীতল বায়ুর সংস্পর্শে এসে সেটা ঘনীভবন হয়, মেঘের সৃষ্টি করে এবং তার ফলে বৃষ্টিপাত হয়। এই যে টোটাল প্রক্রিয়াটা তাকে আমরা বলছি পরিচলন বৃষ্টিপাত। ঠিক আছে, যার ফলে আমাদের বৃষ্টিপাত হচ্ছে। শৈলক্ষেপ বৃষ্টিপাত নামকরণের কারণ কি? আমরা জানি কি শৈল কথার অর্থ হচ্ছে পর্বত, অর্থাৎ পর্বতের গায়ে যখন কোনো একটা বায়ু এসে ধাক্কা দিচ্ছে। শৈলক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে কি হয়? এরকম যদি একটা পর্বত থাকে, এখানে মেঘ আছে, তো এখানে যদি বায়ু প্রবাহিত হয়, বায়ু এসে ধাক্কা দিচ্ছে, এর ফলে কি বৃষ্টিপাত ঘটাচ্ছে। এর কারণে যেহেতু শৈলকে ক্ষেপ করছে অর্থাৎ আমাদের পর্বতের গায়ে ধাক্কা খেয়ে জলীয় বাষ্পটা এখানেই বৃষ্টিপাত ঘটাচ্ছে, তাই এর নাম দেওয়া হয়েছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, অর্থাৎ পর্বতের প্রতিবাদ ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়। এইটা হচ্ছে পর্বতের প্রতিবাদ ঢাল, এটা হলো পর্বতের অনুবাদ ঢাল। কেমন? পর্বতের প্রতিবাদ ঢাল এবং অনুবাদ ঢালে বৃষ্টিপাত হয়। কেমন? পরের প্রশ্নে যাচ্ছি।
বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে? পর্বতের প্রতিবাদ ঢালে, এই যে আমরা কিছুক্ষণ বললাম বিপরীতে, অর্থাৎ পর্বতের প্রতিবাদ ঢালে আমরা দেখলাম বৃষ্টিপাত হয়, কিন্তু অপোজিট ঢালে কিন্তু অর্থাৎ অনুবাদ ঢালে কিন্তু তেমন পরিমাণে বৃষ্টিপাত হয় না। যার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দাক্ষিণাত্যের মালভূমির কথা, এইদিকে আমি চেরাপুঞ্জির মৌসিনরামের কথা বলতে পারি। তো যাই হোক, অনুবাদ ঢাল অর্থাৎ যেখানে বৃষ্টি হচ্ছে না তাকে আমরা বলছি বৃষ্টির ছায় অঞ্চল। কেমন? পরের প্রশ্নে যাই চলো। প্রতিবাদ ঢাল বলতে কি বোঝো? পর্বতের যে ঢালে উষ্ণ এবং আর্দ্র বায়ু এসে বাধাপ্রাপ্ত হয়, উপরের দিকে উঠে যায়, ঘনীভূত হয়, বৃষ্টিপাত ঘটায়, তাকেই বলা হচ্ছে প্রতিবাদ ঢাল। আর যার উদাহরণ হচ্ছে আমাদের ভারতের পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢাল, ঠিক আছে, যেখানে বৃষ্টিপাত হয়ে থাকে। অনুবাদ ঢাল কি? এই যে প্রতিবাদ ঢালেই শৈলক্ষে বৃষ্টিপাত ঘটানোর পর তার বিপরীত দিকে অর্থাৎ যেখানে শুষ্ক বায়ু প্রবাহিত হয়, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ একদমই সামান্য হয়, তাকে আমরা বলছি কি? পর্বতের অনুবাদ ঢাল। তাকে আমরা বলছি পর্বতের অনুবাদ ঢাল। আর এই ঢালে কিন্তু বৃষ্টি হয় না বলেই একে বলা হয় বৃষ্টির ছায়া অঞ্চল। আর যার উদাহরণ পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব দিক। পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম দিকে বৃষ্টিপাত হয় বলে এখানে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটে। আর তার অপোজিটে অর্থাৎ পূর্ব ঢালে কিন্তু বৃষ্টির ছায়া অঞ্চল অর্থাৎ অনুবাদ ঢালে হয়ে থাকে। কেমন? বজ্রবিদ্যুৎ সহ ঝড় কাকে বলে? যেই ঝড়ের ফলে অর্থাৎ যেই ঝড় কিউমুলানিম্বাস মেঘ থেকে সৃষ্টি হয় এবং সব সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় তাকে আমরা বলি বজ্রবিদ্যুৎ সহ ঝড়। ক্রান্তীয় এবং নিরক্ষীয় অঞ্চলের দেশগুলো কিন্তু আমরা এই ঝড়ের প্রভাব বেশি করে লক্ষ্য করে থাকি। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেন। নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছের অরণ্য সৃষ্টি হয়েছে কেন? নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছের অরণ্য সৃষ্টি হয়েছে তার কারণ নিরক্ষরেখার উভয় দিকে অর্থাৎ উত্তর এবং দক্ষিণ গোলার্ধে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের ওপর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। এই লম্বভাবে পতিত হওয়ার কারণে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে আমাদের নিরক্ষীয় অঞ্চলে। আর এর ফলে সৃষ্টি হয়েছে চিরহরিৎ গাছের অরণ্য। কেমন? পরের প্রশ্ন। শীতকালে বায়ু থেকে কেন বৃষ্টিপাত হয়? কারণ বায়ুর উষ্ণতা কমলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কিন্তু বেড়ে যায়, ফলে বায়ু দ্রুত সম্পৃক্ত হয়ে যায় এবং এই সম্পৃক্ত বায়ু ঘনীভবন প্রক্রিয়ায় জলকণায় পরিণত হয়ে মেঘ আকারে আকাশে ভেসে বেড়ায়। এই মেঘের মধ্যে থাকা জলকণাগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে আয়তনে অনেকটা বেড়ে গিয়ে বৃষ্টিপাত রূপে মাধ্যাকর্ষণ শক্তির টানে আমাদের ভূপৃষ্ঠে পতিত হয়। কেমন? এটাই হলো আমাদের শীতকালে বায়ু থেকে বৃষ্টিপাত হওয়ার প্রধান কারণ। কেমন? চলো পরের প্রশ্ন। আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে ঘূর্ণবাত বেশি হয় কেন? এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগর কিন্তু আবদ্ধ হওয়ায় এখানে জলভাগ দ্রুত উত্তপ্ত হয়ে যায় এবং উষ্ণতা বেশি থাকে। আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরের জলের ঘনত্ব বেশি, আবার জলের অভাব সঞ্চালন না হওয়ায় উষ্ণতা হ্রাস পাওয়ায় সুযোগ পায় না বলে না পাওয়ার কারণে বঙ্গোপসাগর সহজেই নিম্নচাপের সৃষ্টি হয়, যা ঘূর্ণবাতের সৃষ্টি করে থাকে। কেমন? চলো পরের প্রশ্নে যাই। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় কিন্তু পূর্ব ঢাল শুষ্ক থাকে কেন? এই যে আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে আরব সাগরের উপরে ভেসে বেড়ানো অর্থাৎ ভেসে আসা জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সরাসরি এসে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এসে ধাক্কা দেয়। এর ফলে কি হয়? প্রচুর পরিমাণে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায়। আবার অন্যদিকে এই পর্বত অতিক্রম করে বায়ু যখন পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে ঢালে পৌঁছায় তখন বায়ুটা শুষ্ক হয়ে যায়, তাই পশ্চিম ঢাল হয় আর্দ্র প্রকৃতির অর্থাৎ বৃষ্টিপাত যুক্ত এবং পূর্ব ঢাল হয় শুষ্ক প্রকৃতির। কেমন? অর্থাৎ বৃষ্টির ছায়া অঞ্চল। পরের প্রশ্ন। পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বলবো, যে ভূমধ্যসাগরীয় অঞ্চলে পশ্চিমা বায়ুর ফলে সৃষ্ট দুর্বল ঘূর্ণিবাত অর্থাৎ ঘূর্ণবাতের ফলে ভারতে উত্তর পশ্চিম প্রান্তে অনুপ্রবেশ করায়, অর্থাৎ দুর্বল ঘূর্ণিবাত যখন ভারতের উত্তর পশ্চিম দিয়ে ঢুকছে অনুপ্রবেশ করায়, সেই বায়ু কি হবে? হালকা প্রকৃতির হবে। এর ফলে কি হবে? সেখানে ঝড় হবে, তুষার হবে, সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর কারণে পর্বতে তুষারপাত ঘটে এবং একেই বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা বা মৌসুমী ঝামেলা। কেমন? পরের প্রশ্ন।
স্লিট কি? জলকণা এবং তুষারকণার আংশিক মিশ্রিত রূপকে আমরা বলি স্লিট। নাতিশীতোষ্ণ অঞ্চলে শীতকালে বৃষ্টির বিন্দুগুলো হিমশীতল বায়ুস্তরের মধ্য দিয়ে নামার সময় জমাট বেঁধে ক্ষুদ্র ক্ষুদ্র তুষারকণায় পরিণত হয় এবং এই জলকণার সাথে স্লিট রূপে ভূপৃষ্ঠে তা ভেসে বেড়ায়। কেমন? পরের প্রশ্নে দেখে নি, চলো কি আছে। শিশির ও কুয়াশা অধঃক্ষেপণ নয় কেন? শিশির এবং কুয়াশাকে আমরা কেন অধঃক্ষেপণের মধ্যে ফেললি না? তার কারণ শিশির কোনো প্রকার ঊর্ধ্বগামী বায়ু থেকে সৃষ্টি হয় না। সারা রাত ভূপৃষ্ঠের তাপ বিকিরণ করে ঠান্ডা হলে ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঘনীভূত হয়ে জলবিন্দুর সৃষ্টি করে, যাকে শিশির বলা হয়। অপরদিকে শীতকালের রাত্রে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ করে দ্রুত ঠান্ডা হলে ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস ঠান্ডা হয়ে তাপমাত্রায় পৌঁছালে বাতাস জলীয় বাষ্পপূর্ণ ঘনীভূত হয়ে আকাশে কুয়াশার মতো ভেসে বেড়ায়। তাহলে কি বললাম? শিশির এবং কুয়াশা অধঃক্ষেপণ কিন্তু নয়, এটা আমরা জেনে নিলাম। পরের প্রশ্নে যাচ্ছি। বাম্পি ক্লাউড কাকে বলে? বুঝতেই পারছো, বাম্পি মানে একটু স্তূপের মতো হবে, একটু ফোলানো ফোলানো হবে। একদমই ঠিক তাই। স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর একটা নাম হচ্ছে বাম্পি ক্লাউড, যা স্তরে স্তরে সাজানো থাকে এবং স্তূপের মতো হয়। আর এই মেঘকে দেখে মনে হয় যেন গড়িয়ে গড়িয়ে বাম্প খেয়ে খেয়ে যাচ্ছে, তাই এর নাম হচ্ছে, এই মেঘের নাম হচ্ছে বাম্পি ক্লাউড। কেমন? পরের প্রশ্নে চলো। আচ্ছা, এবারে আমরা আলোচনা করব এই মেঘ বৃষ্টি অধ্যায় থেকে আমাদের কি কি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে, যার প্রশ্নমান থাকবে 3। কিন্তু এই প্রশ্ন উত্তর আলোচনা করার আগে আরেকবার তোমাদেরকে বলে দিই যে এই যে প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা হচ্ছে, তোমরা কি ভাবছো শুধুই কি প্রশ্ন উত্তর আলোচনা হয় টিউটোপিয়াতে? একদমই কিন্তু নয়। এখানে কিন্তু আমরা লাইভ ক্লাস তোমাদের প্রোভাইড করে থাকি, অর্থাৎ যেখানে তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে পারবে, অর্থাৎ যত রকম একটা চ্যাপ্টার থেকে তোমাদের মনে ডাউট থাকতে পারে, কোয়ারি থাকতে পারে, সেই সমস্ত কিছু বিষয় কিন্তু আলোচনা করা হয় টিউটোপিয়ার লাইভ ক্লাসে। তাহলে চিন্তা কিসের? লাইভ ক্লাসে তো আমি থাকছি তোমাদের সাথে, তাই ঝটপট করে জয়েন করো টিউটোপিয়ার লাইভ ক্লাসে। কেমন? চলো, প্রথম প্রশ্ন কি আছে দেখি। কোয়েশ্চেন 3 মার্কসের কোয়েশ্চেনে, মেঘ কয় প্রকার এবং কি কি? আমরা জানি বেশি উচ্চতার মেঘ আছে, নিম্ন উচ্চতার মেঘ আছে, মধ্য উচ্চতার মেঘ এবং আছে আমাদের উল্লম্ব উচ্চতার মেঘ। তো অধিক উচ্চতার মেঘ আমরা কি বলবো? যার গড় নিম্নতম উচ্চতা 20,000 ফুটের কাছাকাছি। এই বেশি উচ্চতার মেঘের মধ্যে কোন কোন মেঘ পড়ছে? সিরাস, কিউমুলাস, সিরোস্ট্র্যাটাস। আবার মাঝারি উচ্চতার মেঘের মধ্যে যার গড় উচ্চতা থাকবে 6,500 থেকে 20,000 ফুটের কাছাকাছি। এই মাঝারি উচ্চতার মেঘের মধ্যে অল্টো কিউমুলাস, অল্টো স্ট্র্যাটাস পড়ে। আবার আসি নিম্ন উচ্চতার মেঘ। নিম্ন উচ্চতার মেঘের গড় উচ্চতা থাকে 6,500 ফুট, আর এর মধ্যে পড়ে স্ট্র্যাটোকিউমুলাস, স্ট্র্যাটাস এবং নিম্বো স্ট্র্যাটাস মেঘ। আর একটা কি রইল? উল্লম্ব উচ্চতার মেঘ, যার গড় নিম্নতম উচ্চতা থাকে 1,600 ফুটের কাছাকাছি এবং যার মেঘগুলো থাকে কিউমুলাস, কিউমুলোনিম্বাস। কেমন? চলো, পরের প্রশ্ন কি আছে দেখে নি। কোন মেঘকে বজ্রমেঘ বলা হয় এবং কেন? গম্বুজ আকৃতি বিশিষ্ট কিউমুলোনিম্বাস মেঘের এক প্রকার নাম হচ্ছে অত্যন্ত ঘন মেঘ। এই মেঘের মধ্যভাগ এবং তলদেশ কালো রঙের হয়ে থাকে এবং এদের ধারের দিকে একটু ধূসর রঙের হয়ে থাকে। প্রকৃতপক্ষে কিউমুলাস মেঘের উচ্চতা যখন আরো বেড়ে যায় তখনই কিন্তু এই কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হয়ে থাকে। সাধারণত বলা যেতে পারে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর থেকে প্রায় 12,000 ফুট পর্যন্ত এই মেঘের উল্লম্ব বিস্তার আমরা লক্ষ্য করি। আর কালবৈশাখীর সময় কিন্তু উত্তর পশ্চিম আকাশে এই মেঘ কিউমুলোনিম্বাস মেঘ থেকেই বৃষ্টিপাত হয়ে থাকে। কেমন? পরের প্রশ্নে আসি চলো। টিকা লেখো সিরাস মেঘ, সিরোকিউমুলাস মেঘ এবং সিরোস্ট্র্যাটাস মেঘ। যদি বলি প্রথমে সিরাস মেঘের কথা, বায়ুমণ্ডলের উচ্চ স্তরে অবস্থিত এই মেঘ ভূপৃষ্ঠ থেকে অন্তত 20,000 ফুটের অধিক উচ্চতা বিশিষ্ট হয় এই মেঘ এবং হালকা পালকের মতো দেখতে। অতি ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা অর্থাৎ তুষার কণা দ্বারা গঠিত এই মেঘ হচ্ছে সাদা এবং স্বচ্ছ প্রকৃতির হয়ে থাকে। কেমন? পরের
কি আছে? সিরোকিউমুলাস মেঘ। সিরোকিউমুলাস কেমন দেখতে হয়? এই সিরোকিউমুলাস মেঘও কিন্তু আমাদের এই অধিক উচ্চতাযুক্ত মেঘের মধ্যে পড়ে থাকে। তারপরে কি বলেছে? সিরোস্ট্র্যাটাসও কিন্তু অধিক উচ্চতা বিশিষ্ট মেঘ। কেমন? পরের প্রশ্ন, অল্টোস্ট্র্যাটাস মেঘের কথা বলেছে। ভূপৃষ্ঠ থেকে গড়ে 6500 ফুট থেকে 20,000 ফুটের মধ্যে অবস্থিত এই অল্টোস্ট্র্যাটাস মেঘ, এবং এই মেঘ মাঝারি উচ্চতা বিশিষ্ট মেঘ, তোমরা বুঝতেই পারলে। এবং এই মেঘটি সাধারণত ধূসর নীলচে রঙের হয়, তন্তুর মতো দেখতে হয় এবং অনুজ্জ্বল প্রকৃতির হয়। অপরদিকে যদি বলি অল্টোকিউমুলাস মেঘের কথা, ভূপৃষ্ঠ থেকে গড়ে 6500 ফুট পর্যন্ত, 6500 থেকে 20,000 ফুটের মধ্যে বিস্তৃত মাঝারি উচ্চতার মেঘ। আবার এই মেঘ কিন্তু সাধারণত চ্যাপ্টা বা গোলাকার হয়ে থাকে, সাদা ধূসর বর্ণ বিশিষ্ট হয়ে থাকে এবং মসৃণ গোলাকার পশম গুচ্ছের মতো কিন্তু এই মেঘকে দেখতে লাগে। কেমন? পরের প্রশ্ন, স্ট্র্যাটোকিউমুলাস মেঘের কথা বলেছে। সাধারণত ভূপৃষ্ঠ থেকে গড়ে 6500 উচ্চতা, 6500, আমি 6500 বলছি, এটা মাই মিস্টেক, 6500 ফুট উচ্চতার মধ্যে অবস্থিত এই মেঘ নিম্ন উচ্চতার মেঘ এবং স্তূপের মতো এবং স্তরে স্তরে সঞ্চিত থাকে এই মেঘ। এই মেঘ দেখে মনে হয় যেন স্তরগুলো গড়িয়ে গড়িয়ে চলছে, আর তার জন্য এই মেঘের আরেকটা নাম কিন্তু বাম্পি ক্লাউড। এই কিছুক্ষণ আগে আমরা পড়লাম। এবং ধূসর এবং কালো রঙের দেখতে এই মেঘ। কি মেঘ? স্ট্র্যাটোকিউমুলাস মেঘ। কেমন? কিউমুলোনিম্বাস মেঘ কাকে বলে? কিউমুলোনিম্বাস মেঘ কাকে বলে বললে আমরা কি বলবো? যে ভূপৃষ্ঠ থেকে গড়ে 1650 ফুট উচ্চতা বিশিষ্ট এই মেঘ, কিউমুলাস মেঘ যখন আকাশে উপরে উঠে যায় তখন এই কিউমুলোনিম্বাস মেঘ বলে তাকে। এবং এই মেঘ ভূপৃষ্ঠ থেকে 1200 ফুট পর্যন্ত কিন্তু হতে পারে, বিস্তৃত হতে পারে, এবং যা গম্বুজাকৃতির হয়। এই মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থেকে থাকে। কোন মেঘ? কিউমুলোনিম্বাস মেঘ। তার কারণে এই কিউমুলোনিম্বাস মেঘকে কিন্তু বজ্র মেঘ বলা হয়। ঠিক আছে? পরের প্রশ্ন, নিম্বোস্ট্র্যাটাস মেঘ কাকে বলে? ভূপৃষ্ঠের সাপেক্ষে 6500 ফুট উচ্চতার মধ্যে যে নিম্ন মেঘের উচ্চতা থাকে, যেই মেঘ ধূসর বর্ণের হয়, কালো রঙের হয়, এবং এই মেঘ বর্ষাকালে আকাশ ঢেকে থাকে, এবং এই মেঘে বজ্রপাত হয় না বলে এই মেঘ কোনো নির্দিষ্ট আকারের হয় না। কেমন? পরের প্রশ্নে যাই। নিরক্ষীয় অঞ্চলে বিকেলের দিকে কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হয় কেন? কারণ নিরক্ষীয় অঞ্চলে 5 থেকে 10 ডিগ্রি অক্ষরেখার উত্তর এবং দক্ষিণ অক্ষাংশে স্থলভাগ অপেক্ষা জলভাগের পরিমাণ বেশি, এবং সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ার কারণে তাপমাত্রা হয় প্রায় 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এখানকার বিস্তীর্ণ জলরাশি থেকে জল বাষ্পীভূত হয়ে যায়, পরিচলন বৃষ্টিপাতের সাহায্যে বৃষ্টিপাত হয়, যার কারণে একে বলা হয় 4 o'clock রেইন। কেমন? ক্রান্তীয় ঘূর্ণবাদ, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পার্থক্য আমরা আলোচনা করেছি। এটা আমরা যে ব্যাখ্যাগুলো করেছি সেগুলো পার্থক্যের আকারে কিন্তু প্রেজেন্ট করতে হবে। প্রতিবাদ ঢাল, অনুবাদ ঢাল আমরা জানি। পর্বতের যেই প্রান্তে বৃষ্টিপাত হয় সেটা প্রতিবাদ ঢালে হয়। অপোজিট পাত বৃষ্টির ছায়া অঞ্চল অনুবাদ ঢালে হয়ে থাকে। সমবর্ষণ রেখা অর্থাৎ সমান বর্ষণযুক্ত অঞ্চলগুলিকে একটা লাইনের সাহায্যে যুক্ত করলে, অর্থাৎ যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে আমরা বলি সমবর্ষণ রেখা। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, একটি চিত্র অঙ্কন করো। কি করবে? একটা পাহাড়, এখানে মেঘ, বৃষ্টি হচ্ছে, বায়ু প্রবাহিত হচ্ছে, কোনটা কি সেটা অবশ্যই লিখে দিতে হবে। এটা প্রতিবাদ ঢাল, এটা অনুবাদ ঢাল, এটা বৃষ্টির ছায় অঞ্চল, এগুলো অবশ্যই মেনশন করে দিতে হবে। কেমন? মুম্বাইয়ের তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয় কেন? তার কারণ কি? এই ব্যাখ্যাটা কিন্তু খুব ভালোভাবে মন দিয়ে পড়তে হবে, জানতে হবে। তার কারণ কি? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরীয় শাখা ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এসে বাধা পেয়ে কিসের সৃষ্টি করে? শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের সৃষ্টি করে। কেবল পশ্চিমঘাট পর্বতের প্রতিবাদ ঢাল এবং পশ্চিম উপকূলের প্রায় 500 থেকে 700 সেন্টিমিটারের বৃষ্টিপাত হয়। মুম্বাইয়ে এই প্রতিবাদ ঢালে অবস্থিত একটা নগর, তাই সেখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। আবার অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতের প্রতিবাদ বা
পশ্চিম ঢালে বৃষ্টিপাত ঘটালেও যখন পর্বত পেরিয়ে পূর্ব দিকে আসে তখন জলীয় বাষ্পের পরিমাণটা কি কমে যায়, বায়ু শুষ্ক হয়ে যায়। তাই ভারতের দাক্ষিণাত্য মালভূমিতে বৃষ্টিপাতের পরিমাণ কম হয় এবং দাক্ষিণাত্য মালভূমি এক্ষেত্রে প্রতি অনুবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চলের সৃষ্টি হয়। তাই পুনে সেই বৃষ্টির ছায়া অঞ্চলে কিন্তু অবস্থিত। কেমন? চেরাপুঞ্জি এবং শিলংয়ের মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণে তারতম্য দেখা যায় কেন? তার কারণ হচ্ছে মার্চ এবং এপ্রিল মাসে কর্কট ক্রান্তি রেখা সংলগ্ন সূর্য লম্ব অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ায় মধ্য ভারতে গভীর নিম্নচাপের সৃষ্টি হয় এবং এই সময় বঙ্গোপসাগরীয় অংশে উচ্চচাপ বিরাজ করায় সেখান থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ে বাধা পেয়ে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ঘটায়। অন্যদিকে চেরাপুঞ্জি থেকে শিলংয়ের দূরত্ব মাত্র 56 কিলোমিটার হলেও শিলং খাসি পাহাড়ের অনুবাদ ঢালে থাকায় সেখানে কিন্তু বৃষ্টিপাত কম হয়ে থাকে। তাহলে বুঝতে পারলে তো কেন এদের মধ্যে তারতম্য দেখতে পাওয়া যায় দুটো একসাথে দূরত্ব কম হওয়া সত্ত্বেও। আচ্ছা, এবারে আমরা আলোচনা করব এই অধ্যায় থেকে কি কি 5 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। কিন্তু এই যে আমরা 2 মার্কস 3 মার্কস নিয়ে আলোচনা করলাম সেগুলো কিন্তু একটু বড় আকারে 5 মার্কসেও আসতে পারে তোমাদের পরীক্ষায়। প্রথম প্রশ্ন কি আছে? মেঘ বলতে কি বোঝো? মেঘ কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। আমরা জানি কি মেঘ কি, মেঘ কাকে বলে বলবো? বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভবন ঘটে তুষারকণা রূপে ভেসে বেড়ায় এবং তাকে বলা হয় মেঘ। আর এই মেঘ যখন অধক্ষেপিত হয় তাকে বৃষ্টিপাত বলা হয়। আর কি কি মেঘ আছে? সিরোস্ট্র্যাটাস, সিরাস, অল্টোস্ট্র্যাটাস, কিউমুলাস, কিউমুলোনিম্বাস, বিভিন্ন ধরনের মেঘ আছে। এবার মেঘ সৃষ্টির কথা বলতে গেলে কিভাবে মেঘ সৃষ্টি হয় তার পর্যায়গুলো কিন্তু ধাপে ধাপে লিখতে হবে। সূর্যতাপে জল বাষ্পীভূত হয়। এছাড়াও কি হয়? উদ্ভিদের প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে জলে বায়ুমণ্ডলের সঞ্চয় ঘটে। সেই জলীয় বাষ্পপূর্ণ বায়ু চাপ হ্রাস পেয়ে শীতল হয়ে শিশিরাঙ্কের নিচে চলে যায় এবং ঘনীভবনের সৃষ্টি হয়। আর ঘনীভূত ক্ষুদ্র জলকণা এবং তুষারকণা বায়ুতে ভেসে বেড়ায় ধূলিকণাকে আশ্রয় করে, আর যা মেঘের রূপ দেয়। কেমন? পরের প্রশ্ন, পরিচলন বৃষ্টিপাতের বৈশিষ্ট্য। আমরা জানি নিরক্ষরেখার উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেওয়ায় সেখানে 200 থেকে 250 সেন্টিমিটারের বৃষ্টিপাত হয় বিকেল 5টা নাগাদ, তাই তো? নেক্সট, কিউমুলোনিম্বাস থেকেই কিন্তু এই বৃষ্টিপাতের সৃষ্টি হয়ে থাকে। ওকে, পরের প্রশ্ন, ভূপৃষ্ঠ সংলগ্ন উল্লম্ব মেঘের বর্ণনা দাও। আমরা জানি ভূপৃষ্ঠ সংলগ্ন উল্লম্ব মেঘের উচ্চতা থাকে 1600 ফুটের কাছাকাছি। কিউমুলাস হলো ঘন প্রকৃতির একটা মেঘ। এই মেঘ ফুলকপির মতো দেখতে লাগে এবং এই মেঘের ঊর্ধ্বাংশ হয় সাদা বর্ণের এবং যার শীর্ষদেশের উচ্চতাটা অনেকটা বেশি থাকে। নেক্সট হলো কি? কিউমুলোনিম্বাস। একটা হলো কিউমুলাস, একটা হলো কিউমুলোনিম্বাস। এই মেঘও কিন্তু উল্লম্ব উচ্চতা বিশিষ্ট মেঘ এবং কিউমুলোনিম্বাস মেঘের কথা যদি বলি, এই মেঘে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এই মেঘে থাকে। আর এই মেঘ উল্লম্ব মেঘ আমরা বলতে পারি। ঠিক আছে, ভূপৃষ্ঠের থেকে। মৌসুমী বায়ুর কোন শাখা চেরাপুঞ্জিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর শাখা যে বাধাপ্রাপ্ত হয়ে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ঘটায়? আমরা সেটাই আলোচনা করলাম। ঘূর্ণবাদ সম্পর্কে ঘূর্ণবৃষ্টির সম্পর্কে আলোচনা করো বলেছে। ঘূর্ণবৃষ্টির সম্পর্কে বলতে গেলে আমাদের কি বলতে হবে? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের কথা বলতে হবে, ক্রান্তীয় ঘূর্ণবাদের কথা বলতে হবে। সেই ব্যাখ্যাগুলো অলরেডি আমরা করে এসেছি, সেগুলোই কিন্তু এখানে ব্যাখ্যা সহকারে লিখতে হবে। কেমন? আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে আর কোনো প্রশ্ন নেই আমাদের এখানের ক্ষেত্রে। তো আমাদের এই মেঘ বৃষ্টি অধ্যায় থেকে আমাদের কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি কি বিষয়ের প্রশ্ন আসতে পারে, আমরা কিন্তু অধিকাংশটাই আলোচনা করে নিলাম। আশা করছি এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের আর পড়তে হবে না। তার কারণ এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য কিন্তু একদম বেস্ট হতে চলেছে। কেমন? অবশেষে সকলকে স্পেশাল একটা থ্যাংক ইউ জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটা শেষ করব। আশা করছি পরের ক্লাসে আবারও দেখা হবে। আর এই যে তোমাদের কাছে ডিজিটাল সহায়িকা যাচ্ছে, তোমরা সেটাতে উপকৃতই হচ্ছ। কেমন? পরবর্তী ক্লাসে আমি আবারও ফিরে আসছি তোমাদের সাথে পরের চ্যাপ্টার নিয়ে। কেমন? ততক্ষণের জন্য সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।